আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের এইচএসসি বায়োলজি অল ইন ওয়ান কোর্সের অষ্টম পর্বের ক্লাসে। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে রেপ্লিকেশন এবং তোমাদের জন্য এই টপিকটা পুরোটাই নতুন। সো তোমরা যারা এতদিন পড়াশোনায় ফাঁকিবাজি করছো বা মনে হচ্ছে যে আগের পড়াগুলো অগোছালো লাগছে, তারা এক্স্যাক্টলি এই জায়গা থেকে স্টার্ট করতে পারো। এবং সেই কারণেই কিন্তু কোর্সে এর আগের পর্বগুলোর পরে একটা গ্যাপ দেওয়া হয়েছে, কারণ এইটা একদম নতুন উদ্যমে। যদিও এটা আমরা একটা চ্যাপ্টারই পড়ছি, বাট যখন একটা চ্যাপ্টার অনেক বেশি লেন্দি হয় আমাদের তখন সেই চ্যাপ্টারটাকে বিভিন্ন সেকশনে ভাগ করে নিতে হয়। আমাদের অ্যাজিউম করতে হয়, ইমাজিনেশন করতে হয় যে ঠিক আছে আজকে থেকে যে আমি 4টা পর্বের ক্লাস নিব, পর্ব 8, 9, 10, 11, এই 4টা পর্বে মানে এই 4টা পর্ব মিলে একটা ইউনিক চ্যাপ্টার, যেটাতে আমরা একদম সম্পূর্ণ নতুন নতুন টার্মগুলো সম্পর্কে শিখব। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, একটু আমাকে বলো তো যে হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কিনা, একটু আমাকে বলবা। আই হোপ সব কিছু ঠিকঠাক আছে। ঠিক আছে, অল ক্লিয়ার আছে, সব জায়গা থেকে বলে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন। আচ্ছা, এই চ্যাপ্টারটার মানে এই টপিকটার রেপ্লিকেশন, বাংলা নাম হচ্ছে প্রতিলিপন, অনুলিপন, আমরা যে কোনো কিছুই বলতে পারি। আমি প্রথমেই তোমাদেরকে একটা হেডসআপ দিয়ে নিতে চাই, মানে একটা সতর্কবার্তা দিয়ে নিতে চাই। এই পর্বটা আসলে তুমি বিভিন্নভাবে পড়তে পারো। ঠিক আছে, একটা মিনিট। ওকে ফাইন, ঠিক আছে, ডান। ওকে, আচ্ছা, এই পর্বটা আসলে তুমি বিভিন্নভাবে পড়তে পারো। বিভিন্নভাবে বলতে কি, একটা খুবই ইজি মেথড হচ্ছে, তোমরা 9-10এও এই রেপ্লিকেশন সম্পর্কে অল্প স্বল্প পড়াশোনা করেছো। তো সবচেয়ে ইজি মেথডটা কি জানো? সবচেয়ে ইজি মেথডটা হচ্ছে, তোমাকে আমি বোর্ডে একটা চিত্র আঁকাই দিব এবং তারপরে আমি তোমাকে ওই প্রসিডিউরটা বর্ণনা করব। এটাতে তুমি অবশ্যই রেপ্লিকেশন খুবই ভালো করে বুঝবা। তোমাদের কাছে হচ্ছে আমি খুবই বেশি মানে আগ্রহের জায়গা তৈরি হবে বায়োলজির উপরে। কিন্তু দিন শেষে আলটিমেট কনসিকোয়েন্স যেটা ফেস করবা সেটা আমি একটু বলে নিই। সেটা হচ্ছে, তোমরা যদি বোর্ড বইটা খেয়াল করো, বোর্ড বইটা তোমরা খেয়াল করো একটু। এই বোর্ড বইতে আমি একটু জুমও করে দিচ্ছি। এখানে তো প্রথমে অনুলিপন সম্পর্কে কথাবার্তা বলেছে, এরপরে যখন প্রসিডিউরে চলে গিয়েছি আমরা, অর্থাৎ এই জায়গা থেকে, এই যে ধাপ 1 থেকে রেপ্লিকেশন প্রক্রিয়ার প্রসিডিউরটা মূলত শুরু হয়। তোমরা বর্ণনাগুলো একটু খেয়াল করো, এখনো কিন্তু চলছে, এখনো কিন্তু পুরো রেপ্লিকেশন প্রসিডিউরের বর্ণনা চলছে, ছবি চলছে, এখনো বর্ণনা শেষ হয় নাই। এই যে পুরোটা আজকের ক্লাসে কিন্তু জাস্ট একটাই টপিক। সো বইয়ের পুরো অংশটাই আসলে রেপ্লিকেশন, মানে এই অংশ অধ্যায়ের যে দাগানো বইয়ের অংশটা দেওয়া হচ্ছে পুরোটাই রেপ্লিকেশন। তো এরপরে যেটা হবে, তুমি যখন বই পড়তে যাবা, তোমার ওই যে আমি স্লাইডে যেইভাবে তোমাকে দাগাই দাগাই মানে লেখায় চিত্র আঁকায় পড়াইছি, ওইটা তোমার মাথায় আর থাকবে না, কারণ তুমি বোঝো একটা সংক্ষেপের প্রসিডিউর, কিন্তু যখন তুমি বই পড়তে যাচ্ছ তখন তুমি ওইটার সাথে মিল পাবা, বাট বইটা আত্মস্থ করতে তোমার অনেক কষ্ট হবে। এই কারণে আমরা যেটা করব, তোমাদেরকে আমি টপার্স ব্লুপ্রিন্টে আমার নিজের হাতের আঁকা একটা পারফেক্ট চিত্র বইতে আসলে পারফেক্ট নাই, আমি সেগুলো বলবো, পারফেক্ট চিত্র আমি দিয়ে দিয়েছি। এবং আমি ইন দ্য মিন টাইম চিত্র মাঝে মাঝে একে বুঝাবো, বাট তোমরা এই এক্সপেকটেশনটা রাখবে না যে আমি বোর্ডেই পুরো চিত্র আঁকবো এবং সেখানে আমি মুখে মুখে বলে বুঝাবো। এতে যেটা হবে, তোমাদের পরবর্তীতে কনসিকোয়েন্স ফেস করতে হবে এবং বই পড়তে তোমাদের অনেক কষ্ট হবে। ঠিক আছে? সো আলটিমেট টার্গেট যেটা আমাদের অ্যাডমিশন বলো, এইচএসসি বলো, সেই জায়গায় গিয়ে যেন আমরা বাধাগ্রস্ত না হই, কারণ 15 মিনিটের একটা ক্লাস, 1 ঘন্টা একটা ক্লাস করতে ভালো লাগাটা আমাদের টার্গেট না। আমাদের টার্গেট হচ্ছে বইটা কিভাবে আমরা মনে রাখতে পারবো এবং দিন শেষে বইটা আমরা কিভাবে মনে রেখে পরীক্ষার হল পর্যন্ত যেতে পারবো। ঠিক আছে? এটা আমাদের টার্গেট। সো চলো আমরা স্টার্ট করি। আমাদের আজকে একটাই টপিক, সো খুব বেশি একটা প্যারা হবে না, খুবই সহজভাবেই হয়ে যাবে আশা করি। আচ্ছা, সো প্রথমে আমরা ডিএনএ অণুর রেপ্লিকেশন বা প্রতিলিপন পড়ব। তো রেপ্লিকেশন কি, আমরা অনেক সময়, তোমরা মেয়েরা যারা মেকআপ প্রোডাক্ট ব্যবহার করবা তারা এই টার্মটা বেশি শুনে থাকবা, রেপ্লিকা বের হয়েছে, রেপ্লিকা বের হয়েছে, এগুলো সব অরিজিনাল প্রোডাক্ট না, এগুলো সব রেপ্লিকা। এইটার মানেই হচ্ছে জিনিসটা
কপি হয়েছে, যেটাকে আমরা বলি কপি করা, ঠিক আছে? মানে কপি করার প্রবণতাটা তো আমাদের মধ্যে অনেক বেশি থাকে, আমরা নিজেরা কিছু করার থেকে অন্যকে কপি করতে বেশি পছন্দ করি। সো একইভাবে এই যে এই কপি বা অনুলিপন বা প্রতিলিপন একই কথা, এর অর্থ হচ্ছে একটা ডিএনএ আছে, সেখান থেকে আমি দুইটা ডিএনএ তৈরি করব। ঠিক একইভাবে যেরকমভাবে আমি একটা কোষ থেকে দুটো কোষ তৈরি করি, যেভাবে একটা মানুষ থেকে আরেকটা মানুষ তৈরি হয়, কিছুটা প্রসিডিউরটা ওই রকমই, যে ওইটার আমরা কপি তৈরি করব। তো প্রথমে আমরা এই ডিএনএ প্রতিলিপন সম্পর্কে কিছু কথাবার্তা বলি। 3 টাইপের প্রতিলিপন আমরা দেখে থাকি। তো লেডারবার্গ এবং ক্রেন ওনারা হচ্ছে ডিএনএ 3 টাইপের প্রতিলিপন সম্পর্কে বর্ণনা করেছিলেন। তো প্রথমটা ছিল সংরক্ষণশীল বা কনজারভেটিভ হাইপোথিসিস। এটা যেহেতু পরে প্রমাণিত হয়নি, খেয়াল করো অনুকল্পটি সঠিক বিবেচিত হয় নাই, এই কারণে এটা হাইপোথিসিস হয়ে আছে, এটা কোনো রুল না, অর্থাৎ এটা প্রমাণিত হয় নাই। যে কোনো কিছু যখন প্রমাণিত হয় না, ফিজিক্সের তোমরা পড়বা ফার্স্ট চ্যাপ্টারে, যখন যে কোনো কিছু যখন প্রমাণিত হয় না, তখন সেটাকে আমরা বলি যে সেটা হাইপোথিসিস আকারে আছে, ঠিক আছে, ফাইন। এরপরে এই অনুকল্পটাতে আসলে বলছে কি, এই অনুকল্পটা হচ্ছে খুবই কনজারভেটিভ, মানে একদম সংরক্ষিত একটা অনুকল্প। আমরা যদি ডানের ছবিটা খেয়াল করি, আমরা দেখব এখানে একটা ডিএনএ আছে, সেখান থেকে দুটো ডিএনএ তৈরি হয়েছে, এবং এতক্ষণে আমরা এটুকু জানি যে একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হওয়াই আসলে প্রতিলিপন বা রেপ্লিকেশন। সো এই যে একটা ডিএনএ থেকে যে দুটো ডিএনএ তৈরি হচ্ছে, এখানে আমরা দেখছি দুটো ডিএনএর মধ্যে একটা ডিএনএ হুবহু তার আগের ডিএনএর মতো, এবং নতুন যে গোলাপি ডিএনএ তৈরি হয়েছে এটা তার আগের ডিএনএর মতো না। এখানে নীল কালি দিয়ে এটাই বোঝানো হয়েছে যে দুটো ডিএনএর মধ্যে একটা ডিএনএ হুবহু আগের মতো, আরেকটা ডিএনএ আগের মতো না। এবং সংজ্ঞাতে সেটাই বলা আছে, ডিএনএ রেপ্লিকেশনের যে অনুকল্প অনুযায়ী, মানে পদ্ধতি অনুযায়ী মাতৃ ডিএনএ, এটা হচ্ছে মা ডিএনএ, এবং এটা হচ্ছে অপত্য ডিএনএ। অপত্য মানে হচ্ছে শিশু, অপত্য মানে হচ্ছে ডটার, অপত্য মানে হচ্ছে চিলড্রেন, ঠিক আছে? সো মা ডিএনএ বা মাদার ডিএনএ থেকে অপত্য ডিএনএ বা ডটার ডিএনএ তৈরি হবে, ঠিক একইভাবে যেভাবে মাদার সেল থেকে ডটার সেল তৈরি হয়। তো এই মাতৃ ডিএনএ মানে উপরের যে নীল কালারটা, সেটা থেকে সম্পূর্ণ অক্ষত থাকে, এবং এর অনুলিপি হিসাবে সম্পূর্ণ নতুন উপাদান দিয়ে আরেকটি ডিএনএ অণু তৈরি হয়। এখানে দুটো ডিএনএ তৈরি হচ্ছে, একটা ঠিক মায়ের মতো হয়েছে, আরেকটা সম্পূর্ণ নতুন হয়েছে। এই ঘটনাটা মানুষের মধ্যে অনেক কমন। অনেক সময় দেখা যায় যে দুটো মেয়ে হলে একটা মেয়ে হুবহু মায়ের মতো হয়েছে, আরেকটা মেয়ে কার মতো হয়েছে আমরা ধরতে পারি না। সো ওই ধরতে না পারা হাইপোথিসিসটা বা ধরতে না পারা ওই পার্সপেক্টিভটাই হচ্ছে আমাদের এই পদ্ধতিটা কনজারভেশন। এখন তোমরা একটু চিন্তা করো, এটাকে কেন সংরক্ষিত অনুকল্প বা কনজারভেশন মেথড বলা হলো? কথা খুবই সিম্পল, এখানে একটা ডিএনএ সংরক্ষিত হয়েছে, মানে একটা অনুকল্প এখানে সংরক্ষিত হয়েছে, সেম টু সেম আছে, এই কারণে এটা সংরক্ষিত অনুকল্প বা সংরক্ষিত প্রতিলিপন পদ্ধতি। এরপরে দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে সেমি কনজারভেটিভ। সেমি মানে কি? সেমি মানে আমরা জানি সেমি ফিনালে, মানে হাফ ফিনালের মতো ভাইব দেয় যেটা, সেটা অর্থাৎ সেমি মানে হচ্ছে হাফ। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ডিএনএটা তৈরি হয়েছে, সেই ডিএনএর অর্ধেকটা হচ্ছে একদম আগের মতো, তোমরা দেখো নীল কালি দেওয়া আছে, অর্ধেকটা একদম আগের মতো, আর বাকি অর্ধেকটা হচ্ছে নতুন। অর্থাৎ সেমি কনজারভেটিভ হচ্ছে এমন একটা মডেল, যেই মডেলে ডিএনএ যখন তৈরি হচ্ছে, ডিএনএর দুটো স্ট্র্যান্ড, ডিএনএর দুটো হেলিক্স আমরা জানি, একটা হেলিক্স ঠিক আগের মতো থাকে, আরেকটা হেলিক্স নতুনভাবে তৈরি হয়। এই যে আরেকটা হেলিক্স নতুনভাবে তৈরি হয়, এটাকেই আমরা বলতেছি হচ্ছে সেমি কনজারভেটিভ, কারণ এখানে একটা হেলিক্স আগের মতো আছে, একটা হেলিক্স নতুন আছে, মানে অর্ধেক সংরক্ষণ করতে আমরা সক্ষম হয়েছি, পুরোপুরি আমরা সংরক্ষণ করতে সক্ষম হই নাই। এবার তাহলে খেয়াল করি, ডিএনএ রেপ্লিকেশনের যে অনুকল্প অনুযায়ী একটি মাতৃ ডিএনএ অণু থেকে সৃষ্ট দুটি ডিএনএ অণুর, একটা মাতৃ ডিএনএ, এই যে মা ডিএনএ অণু থেকে সৃষ্ট দুটি ডিএনএর
একটা হেলিক্স, হেলিক্স মানে হচ্ছে যে এই এরকম একটা দাগকে আমরা একটা হেলিক্স বলবো, আর এটা হচ্ছে আরেকটা হেলিক্স। এই দ্বিতীয় দাগটা দিলাম যখন, সেটা আরেকটা হেলিক্স। সো প্রথম হেলিক্সের আরেকটাকে আমরা আরেকটা টার্ম বলে ডাকতে পারি, হেলিক্সকে আমরা সূত্র বলে ডাকতে পারি, যেহেতু এটা সুতার মতো একটা জিনিস আমরা ইমাজিন করতেছি। সো একটা হেলিক্স হচ্ছে একদম মাতৃসূত্রের মতো, আর আরেকটা হেলিক্স হচ্ছে আমাদের একদম নতুন। সো যেহেতু একটা হেলিক্স আমরা আগের মতো মায়ের মতো করতে পারছি, এই জন্য এটা হচ্ছে সেমি কনজারভেটিভ। আমি এতক্ষণ ধরে পটর পটর করতেছি, বাট প্রসিডিউরটা খুবই সহজ, তোমরা একদম যা বুঝতেছো প্রসিডিউরটা তাই, যে কনজারভেটিভে সব কিছু একটা ডিএনএ পুরোপুরি মায়ের মতো হবে, আরেকটা ডিএনএ একদম নতুন কার মতো হবে আমরা জানি না, আর এটাতে একটা স্ট্র্যান্ড মানে একটা সুতা, একটা হেলিক্স মায়ের মতো হবে, আরেকটা হেলিক্স অন্য নতুন কারোর মতো হবে। এরপরে যে অনুকল্পটা এসেছে সেটা হচ্ছে বিচ্ছুরণশীল অনুকল্প বা ডিসপারসিভ হচ্ছে হাইপোথিসিস। এটা কি? এটা হচ্ছে খুবই সহজ, এটার কিছু কিছু অংশ মায়ের মতো, কিছু কিছু অংশ নতুন কিছু, মানে দেখো কিছু কিছু অংশ নীল, কিছু কিছু অংশ হচ্ছে আমাদের গোলাপি, কিছু কিছু অংশ নীল, কিছু কিছু অংশ গোলাপি। এইটাকে আমরা হচ্ছে মানে বিচ্ছুরিত বলি। বিচ্ছুরণশীল মানে কি, ছিটানো বিটানো, কোনটা কি আমরা প্রপারলি বুঝতে পারছি না যেটা, সেটাকে আমরা হচ্ছে বিচ্ছুরণশীল বলছি, ঠিক আছে? আচ্ছা, ডিএনএ রেপ্লিকেশনের যে অনুকল্প অনুযায়ী মাতৃ ডিএনএ সূত্রগুলো খণ্ডিত হয়ে যায়, অর্থাৎ মায়ের যে ডিএনএ সূত্র ছিল সেগুলোর খণ্ড খণ্ড, কিছু কিছু খণ্ড খণ্ড দেখতে পাচ্ছি, এবং পরে নতুন আর পুরাতন মিলে একটা সংযুক্ত হয়। যেহেতু মা ডিএনএ খণ্ড খণ্ড হয়ে গেছে, এবার মা ডিএনএ থেকে কিছু কিছু অংশ নিছি, নতুন ডিএনএ থেকে কিছু কিছু অংশ নিছি, নিয়ে আমরা ফাইনাল একটা আউটপুট দিছি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে বিচ্ছুরণশীল অনুকল্প। ডান। এবং এইটাও সঠিক বলে বিবেচিত হয় নাই। তাহলে আজকের ক্লাসে আমরা যেই ডিএনএ অনুকল্প বা ডিএনএ প্রতিলিপন বা ডিএনএ অনুলিপন বা ডিএনএ রেপ্লিকেশন পড়ব, সেটা আসলে সেমি কনজারভেটিভ অনুকল্প বা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। অর্থাৎ আমাদের শরীরের ডিএনএ এই অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে, আমাদের শরীরে বললে ভুল হবে, আসলে জীবের ডিএনএ, বিজ্ঞানীরা এটাই প্রমাণ করছে যে জীবের ডিএনএ গুলা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে মূলত হচ্ছে প্রতিলিপিত হয়ে আসছে, ঠিক আছে? ফাইন। তো এখন আমরা অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় ডিএনএ অণুর প্রতিলিপন পড়ব, যেটাই আমাদের হচ্ছে টপিক 2। আজকে সবার কি হয়েছে বলো তো? সবাই এত মানে ফুর্তিলা কেন? সবার একবারে মানে কমেন্ট করে যে একদম কি একটা অবস্থা, দেখি তো। আচ্ছা ফাইন, ওকে ঠিক আছে, বুঝছি। সব মনের দুঃখ কষ্টের গল্প। আচ্ছা, দুঃখ কষ্টের গল্প করা বন্ধ করো, বুঝছো? তোমাদের মানে তোমাদের অবস্থা কিন্তু এই যে ইয়ের মতো হবে, এসএসসি 27 ব্যাচে যারা আছে না, ওদের মতো হবে, বুঝছো? ওরা যেমন খুব বিপদে আছে, তোমরা মিলাই নিও, তোমরা ওই বিপদের সম্মুখীন হবা, বুঝছো? পড়াশোনা করো মনোযোগ দিয়ে। আচ্ছা দেখো, এইবার খেয়াল করো, আমরা একটু আবিষ্কারের কথাবার্তা পড়ছি। এখানে খুবই সিম্পল করে কথা আছে, আমি আগেই বলে দিচ্ছি এই আবিষ্কারগুলো এতটা ইম্পর্টেন্ট না, বাট তারপরও আমাদের পড়তে হবে, কারণ কখন কোনটা পরীক্ষায় চলে আসবে এটা বলা যাবে না। সো একটা সাল দিছে, জাস্ট ওটা বলছে যে ওই সালে ডিএনএ রেপ্লিকেশনের অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিটা প্রমাণিত হয়, এবং সেথ সর্বপ্রথম অর্ধ সংরক্ষণশীল বা সেমি কনজারভেটিভ এই শব্দটা ব্যবহার করেন। এখানে খুবই ইন্টারেস্টিং একটা পরীক্ষা সম্পর্কে আমরা পড়বো। আমার মনে আছে আমি অনার্সের 4th ইয়ারে এই পরীক্ষাটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় আমি সম্ভবত লিখে আসছিলাম, আমি যদি ভুল না করে থাকি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি পরীক্ষা ছিল, সেটাতে লিখে আসছিলাম। সেটা হচ্ছে মেসেলসন অ্যান্ড স্টাল পরীক্ষায়, স্টাল, ঠিক আছে? এটা স্টাল যখন বলি আমার তখন মনে হচ্ছে মনে হয়, কারণ এটা দেখতে কিছুটা ওইরকম লাগে আমার কাছে, স্টাল। আচ্ছা, সো মেসেলসন এবং হচ্ছে স্টাল পরীক্ষাটাও আমাদের বইতে আছে, আমি সেটাও খুব সুন্দর করে চিত্র দিয়ে বুঝাই দিব। তো এই পরীক্ষাতে ইকোলি যে ব্যাকটেরিয়া আছে, ইকোলি মানে হচ্ছে ইশেরিশিয়া কোলি, এই ব্যাকটেরিয়াতে অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিটা উনি প্রমাণ করে। আমরা একটু পরে এই পদ্ধতিটা দেখবো। সো এখান থেকে তোমাদের যদি মনে রাখতে হয়, তোমরা এইটা মনে রাখো যে মেসেলসন এবং স্টাল পরীক্ষাটা কোন ব্যাকটেরিয়ার উপরে হয় এবং ইকোলির উপরে কারা পরীক্ষা করে এই যে আমাদের ডিএনএ অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়াটা প্রমাণ করেন, মেসেলসন এবং স্টাল, ওনাদের নামটা তোমরা মনে রেখো। আচ্ছা, এরপরে বুডেন, উনি মানব কোষে এই পদ্ধতিটা প্রমাণ করেন, এবং স্ট্রেমান হচ্ছে ক্ল্যামাডোমোনাসে প্রমাণ করেন। ক্ল্যামাডোমোনাস হচ্ছে এক ধরনের শৈবাল। আচ্ছা, এটা এত বেশি ইম্পর্টেন্ট না, ফাইন।
এখন আমরা মেসেল সল এবং স্টার পরীক্ষা দেখব। তার আগে তোমরা অনেকে না জানতে পারো, সেজন্য আমি বলে নিচ্ছি আইসোটোপ জিনিসটা কি আমি আগে একটু বুঝাইনি। হ্যাঁ, আচ্ছা, আইসোটোপ একটা কেমিস্ট্রি টার্ম, তোমরা সবসময় খেয়াল করবা। ইভেন আমরা যখন থার্ড চ্যাপ্টার পড়বো পুরো কেমিস্ট্রি পড়বো, আসলে আমরা যখন বোটানি থার্ড চ্যাপ্টার পড়বো এখানে কোনো বায়োলজির কিচ্ছুই নাই, এখানে সবই কেমিস্ট্রি। সো এই যে আইসোটোপ এটা কিন্তু একটা কেমিস্ট্রি টার্ম। আমরা জানি যে প্রতিটা পরমাণুর একটা ভর থাকে, তো নাইট্রোজেনের ভর আসলে 14, বাট নাইট্রোজেনের ভরটা যখন আমি বলতেছি বেশি, আরও বেশি, কেন বেশি? কারণ নাইট্রোজেনের নিউট্রন সংখ্যা বেশি হয়, প্রোটন না, প্রোটন সংখ্যা নাইট্রোজেনের ফিক্সড 7টাই, বাট নাইট্রোজেনের নিউট্রন সংখ্যাটা বেশি হয়, তো তখন ভর সংখ্যা বা ভরটা বেড়ে যাবে। এই যে ভর সংখ্যা বা ভরটা বেড়ে গেল, সেইটার সময় নাইট্রোজেনের ভর হচ্ছে 15 হয়, এবং ভরকে আমরা উপরে প্রকাশ করি, তো এইটাকে আমরা আইসোটোপ বলি। অর্থাৎ একটা পরমাণুর যেই ভরটা আমরা মুখস্থ করি সেটা ছাড়াও আরও অন্য ভর হতে পারে। হ্যাঁ, এই নাইট্রোজেনটার 14, 15, 16 এরকম ভর হতে পারে, অর্থাৎ 1, 2, 3, 4 ভর কম বেশি হতে পারে। এই রকম অবস্থাটাকে আমরা আইসোটোপ বলি, অর্থাৎ যাদের প্রোটন সংখ্যা 1, আইসোটোপ, পতে প্রোটন পতে আইসোটোপ, যাদের প্রোটন সংখ্যা 1 কিন্তু নিউট্রন সংখ্যার তারতম্যের কারণে তারা হচ্ছে তাদের ভর সংখ্যাটা বেড়ে গেছে, তাদেরকে আমরা আইসোটোপ বলি। এই যে আইসোটোপ নাইট্রোজেনের, আমরা এখানে দুইটা আইসোটোপ নিছি, বা দুই টাইপের নাইট্রোজেন নিছি। এক টাইপের নাইট্রোজেনের ভর হচ্ছে 14, আর এক টাইপের নাইট্রোজেনের ভর হচ্ছে এর থেকে বেশি, সেটা হচ্ছে 15। ঠিক আছে, এইটুকু আমরা বুঝছি। এই দুই টাইপের নাইট্রোজেন নিয়ে এবং ইশারিশিয়া কোলি ব্যাকটেরিয়া নিয়ে আমরা এই পরীক্ষাটা করব। তো প্রথমে ওনারা কি করছে, ওনারা হচ্ছে এই ব্যাকটেরিয়াটা নিয়ে পরীক্ষা করছে, এবং N15 মানে 15 ভর বিশিষ্ট নাইট্রোজেনের মিডিয়াটা কি এটা ক্লিয়ার করি। যখন একটা টেস্ট টিউবের মধ্যে একটা কনিক্যাল ফ্লাক্স বা টেস্ট টিউব, এগুলো সব হচ্ছে কেমিস্ট্রির পরীক্ষাগারে পাওয়া যায়, তোমরা যারা প্র্যাকটিক্যাল করছো এসএসসিতে এগুলো অ্যাটলিস্ট একবার জীবনে চোখে দেখার কথা। আচ্ছা, সো এইরকম একটা বিকার টেস্ট টিউব বা যা ইচ্ছা বলো, এরকম একটা বাটি, ঘটি, কলস, বদনা, যা ইচ্ছা বলো, এরকম একটা জায়গার মধ্যে আমাদের ব্যাকটেরিয়া নেওয়া হয়েছে, এবং সেই ব্যাকটেরিয়াকে বাঁচানোর জন্য এখানে একটা মিডিয়া দিতে হয়। হোয়াট ইজ মিডিয়া? মিডিয়া হচ্ছে ওর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি বা উপাদান। তো ওইখানে অনেক কিছুই থাকে, ওখানে ওর খাওয়ার জন্য গ্লুকোজ থাকে, চিনি থাকে, আরও যা যা প্রয়োজন ভালো ভালো জিনিস ওকে দেওয়া হয় যেন ওখানে ভালোভাবে বেড়ে উঠতে পারে। তো ওই মিডিয়াতে আমরা N15 এরকম একটা উপাদানও দিছি, অর্থাৎ এমন একটা নাইট্রোজেন দিছি যার ভর হচ্ছে 15। এইবার ওইখানে তাহলে কি হবে, ওকে আমি খাবার দাবার দিছি, অবশ্যই ওই জায়গায় কি হওয়া উচিত, নাইট্রোজেন ছাড়াও তো অন্যান্য খাবার দাবার দিছি, সো অবশ্যই এই ব্যাকটেরিয়াটা ওখানে গ্রো আপ করবে, ওখানে অনেক ব্যাকটেরিয়া জন্মাবে। আর এমনিতেও তো ব্যাকটেরিয়া একটা থেকে মানে ঠা করে অনেকগুলো হয়ে যায়, ঠিক আছে, এই কারণে তো ব্যাকটেরিয়া আমাদের শরীরে রোগ বানায় ফেলায়। তো দেখো, একটা ইশারিশিয়া কোলি ব্যাকটেরিয়ার মধ্যে আমরা হচ্ছে নাইট্রোজেন 15 দিছি, এবং আমরা হচ্ছে সেখানে এটা গ্রো আপ করছি। এরপরে আমরা N14, আমরা এতক্ষণ 15 দিলাম, এবার N14 দেওয়া মিডিয়াটা ওর মধ্যে দিয়ে দিছি, এর মধ্যে আমরা ইনসার্ট করছি। তাহলে আমরা এমন একটা মিডিয়া বানালাম যে মিডিয়াতে অলরেডি, একটু চিন্তা করো, এমন একটা টেস্ট টিউব ছিল, এই সবুজটা এমন একটা টেস্ট টিউব, যেই টেস্ট টিউবের মধ্যে যে ইশারিশিয়া কোলি ব্যাকটেরিয়াগুলো ছিল সেই ব্যাকটেরিয়ার মধ্যে অবশ্যই N15 হচ্ছে অনেক বেশি পরিমাণে আছে। এই কথার সাথে নিশ্চয়ই সবাই এগ্রি করবা যে N15 অনেক বেশি পরিমাণে আছে, এবং সেটাকে আমরা সবুজ কালি দিয়ে দেখাচ্ছি। অর্থাৎ এই ব্যাকটেরিয়ার যতগুলো ডিএনএ, সব ডিএনএতে হচ্ছে N15 আছে। N15 মানে নাইট্রোজেন 15 আলা ভরযুক্ত যেই পদার্থটা সেটা আছে। এখন এই অনেকগুলো ব্যাকটেরিয়ার এই মিডিয়ামের মধ্যে যদি আমি N14 দেই এবং দেখি যে তারা যে ডিএনএ তৈরি করতেছে সেই ডিএনএর একটা সুতাতে N15 আর আরেকটা সুতাতে N14 আছে, এর অর্থ কি? এর অর্থ এটা যে এই যে N15 দেওয়া যে ব্যাকটেরিয়াগুলা ছিল সেগুলোর একটা স্ট্র্যান্ডটা অক্ষত আছে, আরেকটা স্ট্র্যান্ড ওরা নতুন জায়গা থেকে নিয়ে নতুন পরিবেশে ওরা তৈরি করছে। এটাই তো সেমি কনজারভেটিভ মডেল, যেখানে বলা হয়েছে যে একটা স্ট্র্যান্ড আগের মতোই থাকবে এবং আরেকটা স্ট্র্যান্ড নতুন পরিবেশে নতুনভাবে তৈরি হবে। এবং এটা দ্বারাই ওনারা প্রমাণ করেন যে ব্যাকটেরিয়ার
মানে ম্যাক্সিমাম পরীক্ষা করার জন্য বিজ্ঞানীরা আইসোটোপের হেল্প নেন। তাহলে বোঝা যায় যে হ্যাঁ নতুন নতুন আইসোটোপ আমি দিচ্ছি, সেগুলো ওর শরীরের মধ্যে ইনজেক্ট করতেছে, যেরকম এখানেও সেম ঘটনা ঘটছে। তো ওনারা যে নতুন একটা ডিএনএ স্ট্র্যান্ড পাইছেন, নতুন যে ডিএনএ পাইছে সেটার অর্ধেক অংশ হচ্ছে N15, অর্ধেক অংশ হচ্ছে N14। তোমরা খেয়াল করে দেখো এর পরের পদ্ধতিতে এটাই বলছে যে এরপর 15 সমৃদ্ধ ব্যাকটেরিয়াকে পুনরায় 14-এ হচ্ছে স্থানান্তর করা হয় এবং পরবর্তী জেনারেশনে দেখা যাবে একটা স্ট্র্যান্ড 15 এবং আরেকটা স্ট্র্যান্ড হচ্ছে 14। এর মানেই হচ্ছে ডিএনএ অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া অবলম্বন করে। ঠিক আছে, ডান, আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, তো এই যে আমাদের রেপ্লিকেশনটা শুরু হবে, এটা আদি কোষ এবং প্রকৃত কোষের ক্ষেত্রে সব কিছুই এক, হাতে গোনা কয়েকটা জায়গা এখানে হচ্ছে আলাদা হতে পারে, দুই একটা এনজাইম আলাদা, অর্থাৎ যদি প্রকৃত কোষে এনজাইম এ কাজ করে, দেখা যাচ্ছে আদি কোষে এনজাইম বি কাজ করবে। ঠিক আছে, এইরকম কিছু কিছু ব্যাপার আছে। তো সেরকমই কিছু কিছু ব্যাপারের মধ্যে একটা ব্যাপার হচ্ছে রেপ্লিকেশন কোথায় শুরু হবে। তো আদি কোষে রেপ্লিকেশন যে কোনো এক জায়গায় শুরু হতে পারে, যে কোনো এক জায়গায় শুরু হতে পারে। আর প্রকৃত কোষে ডিএনএর কোনো প্রান্তে রেপ্লিকেশন শুরু হয় না, বরং সূত্রের মাঝে একাধিক স্থানে শুরু হয়। মানে হচ্ছে, আচ্ছা একটা জিনিস আগে একটু ক্লিয়ার করে দিই, তাহলে পরে কনফিউশন ক্রিয়েট হবে না। আদি কোষের ডিএনএটা কিন্তু বৃত্তাকার, এটা সবসময় মনে রাখবো। আর প্রকৃত কোষের যে ডিএনএ সেটা কিন্তু সূত্রাকার, মানে এটা কিন্তু সুতার মতো। এটা আমরা আগেও পড়ে আসছি। তো এটা যেন সবসময় মাথায় থাকে যে আদি কোষের যখন কথা বলতেছি, আদি কোষের ডিএনএটা বৃত্তাকার আর এই ডিএনএটা হচ্ছে সূত্রাকার। তো এই ডিএনএটা যে বৃত্তাকার, তোমরা একটু খেয়াল করো, এখানে শুরু হতে পারে, এখানে শুরু হতে পারে রেপ্লিকেশন, এখানে শুরু হতে পারে, এখানে শুরু হতে পারে, যে কোনো জায়গায় এটা শুরু হতে পারে। বাট যদি আমি বলি হচ্ছে প্রকৃত কোষের ডিএনএর কথা, তাহলে প্রকৃত কোষে একটা প্রান্তে হয় না, বরং বিভিন্ন জায়গায় হয়। অর্থাৎ এখানে যে কোনো একটা জায়গায় শুরু হবে, বাট এখানেও দেখাচ্ছে শুরু হয়েছে অ্যাট এ সেম টাইম, এখানে শুরু হয়েছে, এখানে শুরু হয়েছে, এখানে শুরু হয়েছে, অ্যাট এ সেম টাইম মাল্টিপল জায়গায় এটা শুরু হয়। এটারও কারণ খুবই সিম্পল, এই ডিএনএটা সাইজ অনেক ছোট। এক জায়গায় শুরু হলেও ভদ্র মানুষের মতো মনে করে এই জায়গাটাতে শুরু হয়েছে, ও পুরোটা এভাবে হচ্ছে কমপ্লিট করবে। কিন্তু ও এভাবে ভদ্র মানুষের মতো যদি এক সাইড থেকে কমপ্লিট করতে শুরু করে, ওর পুরা জীবন এই রেপ্লিকেশনেই চলে যাবে। এই জন্য ও বিভিন্ন জায়গা থেকে রেপ্লিকেশন প্রসিডিউর স্টার্ট করে, যেন ও হচ্ছে ওর সাথে অ্যাটলিস্ট যেন খাপ খাওয়াতে পারে। ঠিক আছে, মানে ওর প্রসিডিউরটা যেন অত বেশি স্লো না হয়। আচ্ছা, এরপরে এখানে বলতেছে রেপ্লিকেশন ফর্কের গতি। আমরা রেপ্লিকেশন ফর্ক জিনিসটা কি সেটা বুঝবো। যেই জায়গাতে রেপ্লিকেশন তৈরি হবে সেই জায়গাতে ওয়াই আকৃতির মতো একটা জিনিস তৈরি হবে, এটা আমরা একটু পরেই ছবিতে দেখব। তো ওইটাকে আমরা রেপ্লিকেশন ফর্ক বলি। এই রেপ্লিকেশন ফর্কটা দুই দিকে সরে যাবে এবং মাঝামাঝি স্থানে মিলিত হয়ে দ্রুত রেপ্লিকেশনটা শেষ করবে। এটা আদি কোষের ক্ষেত্রে বলতেছে, খুবই ন্যাচারাল একটা কথা বলতেছে যে রেপ্লিকেশন ফর্ক যেটা এরকম দুই দিকে সরে যায় এবং মিলিত হয়ে এটা শেষ করে দেয়। মানে এটা নিয়ে বেশি থিঙ্কিং করা যাবে না। ঠিক আছে, আমি বারণ করছি, আমার উপর বিশ্বাস রাখতে হবে, আমার কাছে যেহেতু পড়তে এসেছো আমার উপর বিশ্বাস রাখতে হবে, এইটা নিয়ে বেশি থিঙ্কিং করা যাবে না। এখন ইন্টারে আমরা শুধু প্রকৃত কোষের রেপ্লিকেশন প্রসিডিউর পড়ি, অনার্সে গিয়ে আমরা আদি কোষের রেপ্লিকেশন প্রসিডিউরও পড়ি। ঠিক আছে, ওইটা খুবই ভেজাইল্লা, ওই জন্য আমার কথা হচ্ছে এখন এটার মধ্যে বেশি একটা মাথা দেওয়া যাবে না। ওকে, ফাইন। এরপরে রেপ্লিকেশনের গতি ব্যাকটেরিয়া এবং প্রকৃত কোষের ক্ষেত্রে, অর্থাৎ ব্যাকটেরিয়া বলতে বোঝা যাচ্ছে যে আদি কোষের ক্ষেত্রে, প্রতি মিনিটে 10 লক্ষ বেস পেয়ার যুক্ত হতে পারে। যদিও তোমাদেরকে বেস পেয়ার 1000 বার পড়ানো হয়েছে, তারপরেও তোমরা এই টার্মটা বুঝবা না, সো আমি এটা এক্সপ্লেন করতেছি। বেজ মানে কি? বেজ মানে হচ্ছে ক্ষার বা ক্ষারক। ঠিক আছে, মনে পড়ে আমরা বলছিলাম নাইট্রোজেন ঘটিত ক্ষারক বা বেজ, মনে পড়ে? অর্থাৎ এই যে এ টি জি সি এগুলা হচ্ছে বেজ, এবং এর সাথে যে টি যুক্ত হয়, জি এর সাথে যে সি যুক্ত হয়, এগুলো এক একটা বেস পেয়ার। বেস পেয়ার, পেয়ার মিন্স টু, সো দুইটাকে একসাথে বলতেছি বেস পেয়ার। ক্লিয়ার? আচ্ছা,
তাহলে এরা প্রতি মিনিটে 10 লক্ষ করতে পারে। আদি কোষে প্রতি মিনিটে 10 লক্ষ বেস পেয়ার যুক্ত হতে পারে। মানে ডিএনএ তৈরি হওয়ার জন্য তো এটি, জিসি এগুলো সব একত্রিত হতে হবে, রাইট? সো এটা ওরা প্রতি মিনিটে 10 লাখ করতে পারে। আর এদের প্রসিডিউরটা কম। এদের প্রসিডিউর কম হওয়ার ওই যে বললাম কারণ কিন্তু আছে, কারণ ওরা লম্বা, ওদের করতে সময় লাগবে, সো টাইম লাগবে। তো এই যে তুলনামূলক কম এবং প্রতি মিনিটে 500 থেকে 5000 বেস পেয়ার ওরা যুক্ত করতে পারে। উৎস স্থানের সংখ্যা একটা উৎস স্থান থেকেই হয়, যেটা আমি অলরেডি বললাম। আদি কোষে একটা জায়গা থেকেই রেপ্লিকেশন হবে এবং সুন্দর মতো পুরো জায়গাটা ওরা কমপ্লিট করবে। বাট প্রকৃত কোষের ক্ষেত্রে ওরা একসাথে অনেকগুলো জায়গায় রেপ্লিকেশন চালাতে থাকে। তারপরেও দেখো ওর গতিকে কিন্তু ধরতে পারছে না, সো ওকে কিন্তু মাল্টিপল জায়গায় এই প্রসিডিউরটা চালাতে হবে। আদি কোষে এটা খুবই দ্রুত গতি সম্পন্ন হয় এবং বৃত্তাকার ডিএনএ রেপ্লিকেশন ফর্ক দুদিকে এগিয়ে এসে মিলিত হয়। ওই যে রেপ্লিকেশন ফর্ক মানে গোল ডিএনএ, তো এই প্রসিডিউরটা একদম আলাদা। ওইটা এইভাবে একটা গোল রিংয়ের মতো এইভাবে হয়ে একসাথে মিলিত হয়ে যায়, ঠিক আছে? আর এটাতে আমাদের সূত্রাকার এবং দীর্ঘকার হয়, বিভিন্ন স্থানে হয় এবং লাস্টে হচ্ছে রেপ্লিকেশন শেষ হয়। ওকে, এটা ধীরে ধীরে সম্পন্ন হয়। ফাইন। এখন এটা আজকের ক্লাসের কিন্তু লাস্ট টপিক, সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনের ধাপ। আমাদের বইতে এটা কিন্তু ভালো করে বুঝে নিবা, কারণ এখানে শুধুমাত্র বোঝা এনাফ না, তোমাকে রেপ্লিকেশন প্রসিডিউর বুঝতে হবে, কিভাবে ছবি আঁকতে হবে সেটা জানতে হবে। প্রসিডিউর যেহেতু অনেক বড়, সো আমি কিন্তু পড়াতে পড়াতে বলতে বলতে থাকবো। এই পয়েন্টটা তুমি লিখবা, এই পয়েন্টটা তুমি লিখবা না পরীক্ষায়, কারণ পরীক্ষায় তুমি ছবি এঁকে এত কিছু লেখার টাইম পাবা না। সো অবশ্যই এই অংশ থেকে ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ফাইন। তো বইতে আমাদের 3 ধাপে রেপ্লিকেশন প্রক্রিয়া দেখাইছে। এই 3টা ধাপ অবশ্যই আমাদের পয়েন্টে থাকবে, ধাপ 1, ধাপ 2, ধাপ 3 এবং নাম বোর্ডে লেখা আছে। এই ধাপের আন্ডারে আরও কিছু পয়েন্ট থাকবে। আমি আগে একটু জিনিসটা হেডসআপ দিয়ে নিই বা ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে টপার্স ব্লুপ্রিন্টে একটু খেয়াল করলে আমরা দেখব, টপার্স ব্লুপ্রিন্টে লেখা আছে ধাপ 1, ডাবল হেলিক্সের 2টি স্ট্র্যান্ডকে এক স্ট্র্যান্ডে পৃথকীকরণ। এটা হচ্ছে প্রথম ধাপের নাম। এখানে লেখা আছে 1, 2, 4, 5, 7, 8, 9, 10, এটা সৃজনশীলের জন্য। অর্থাৎ এখানের 10টা বা 12টা বা 15টা যা পয়েন্টই থাকুক, সবগুলো পয়েন্ট তোমাকে সৃজনশীলে লেখা লাগবে না। তুমি শেখার জন্য শিখবা, কারণ এখান থেকে এমসিকিউ এবং ফার্দার তোমার এই জিনিসগুলো নলেজগুলো কাজে লাগবে, সেজন্য তুমি শিখবা। বাট যখন তুমি সৃজনশীল লিখছো, তুমি মেক শিওর করবা তুমি এই পয়েন্টগুলো লিখবা, বাকিগুলো অবশ্যই বাদ দিবা। ইভেন আমি তোমাদেরকে এটাও বলে দিচ্ছি, এই পয়েন্টগুলো টপার্স ব্লুপ্রিন্টে যতগুলো কথা লেখা আছে সব লিখতে যাবা না, কারণ টাইম পাবা না এত কিছু লিখলে, কারণ এখানে একটা চিত্র আঁকার ব্যাপার আছে। তো অবশ্যই সেইখানেও তোমরা এটা একটু মিনিমাইজ করে লিখবা, মানে এই পয়েন্টগুলোতেও যেটা একেবারে লেস ইম্পর্টেন্ট মনে হবে সেই পয়েন্টটাও ইউ ক্যান স্কিপ, অ্যান্ড যেটা লিখবা সেটাতে অবশ্যই কম কথাই লিখবা, ঠিক আছে? টপার্স ব্লুপ্রিন্টে বইয়ের কোনো লাইন বাদ দেওয়া হয় না, সেজন্য সব লাইনই লেখা আছে, বা আমিও এখন সব লাইন ধরে ধরে পড়াবো, কিন্তু লেখার সময় তোমাকে এইটুকু স্মার্ট হতে হবে। একইভাবে ধাপ 2, ধাপ 3-এর পাশেও ব্র্যাকেটে লেখা আছে যে কোন কোন পয়েন্ট তুমি সৃজনশীলের জন্য নিতে পারো এবং বাকি পয়েন্টগুলো তোমার একেবারেই দরকার নাই সৃজনশীলের জন্য। আশা করি আমি ক্লিয়ার করতে পারছি। ফাইন। তো আমরা একটু মাথা ঠান্ডা করে শুরু করে দিই। হ্যাঁ, আচ্ছা, আমাদের প্রথম ধাপ যেটা ডাবল হেলিক্সের, অর্থাৎ এই যে আমাদের ডাবল হেলিক্স, এই ডাবল হেলিক্সের 2টো স্ট্র্যান্ড, অর্থাৎ এইটা একটা স্ট্র্যান্ড এবং এইটা একটা স্ট্র্যান্ড, এই 2টো স্ট্র্যান্ডকে আমরা হচ্ছে এইভাবে একটা স্ট্র্যান্ড করব, মানে এই যে এটা একটা স্ট্র্যান্ড এবং এটা একটা স্ট্র্যান্ড আলাদা করলাম, অর্থাৎ দুইটাকে আমরা প্যাঁচানো করব না, 2টো স্ট্র্যান্ডকে আমরা আলাদা করব। সো আমাদের প্রথম ধাপের কাজই হচ্ছে এইটুকু, এর বেশি আমরা কোনো কাজ করব না। আচ্ছা, রেপ্লিকেশন অরিজিন বা ওরি, অরিজিন অফ রেপ্লিকেশন, পুরো ফর্মটা দেখি। অরিজিন অফ রেপ্লিকেশন সংক্ষেপে হচ্ছে ওরি। তো আমরা অলরেডি জেনে গেছি যে আদি কোষে একটাই ওরি থাকে আর প্রকৃত কোষে একের অধিক ওরি থাকে, অনেকগুলো জায়গায় এই ওরিটা স্টার্ট হয়। তো আমরা একটা স্থান, যেই জায়গাটাতে আমাদের রেপ্লিকেশনটা স্টার্ট হচ্ছে, সেটাকে আমরা অরিজিন অফ রেপ্লিকেশন বা ওরি বলতে পারি।
অবশ্যই পরীক্ষায় গিয়ে এই লাইনটা মুখস্থ করে কেউ লিখবা না, এটা বইয়ের লাইন, সেটা এখানে দেওয়া আছে। আমি যে কথাটা বুঝাচ্ছি সেটা পরীক্ষায় গিয়ে লিখবা, পয়েন্টের নাম লিখবা এবং আমি যে এক্স্যাক্ট লাইনটা বললাম একদম সংক্ষেপে সেটা একদম নিচের ভাষায় লিখবা যে আমাদের রেপ্লিকেশন শুরু হয় ওরি থেকে, শেষ, এর বেশি লেখার টাইমও পাবা না, একদম ছোট করে। ওকে, আচ্ছা, তো আমি বুঝাই দিই। ডিএনএ রেপ্লিকেশন শুরু হওয়ার জন্য ডিএনএ অণুর যে সুনির্দিষ্ট নিউক্লিওটাইড সিকোয়েন্স, আমরা নিউক্লিওটাইড বুঝি আশা করি, রাইট? পেন্টোজ সুগার, নাইট্রোজেন ঘটিত বেস, ফসফরাস, এই তিনটা ফসফেট, ফসফরিক অ্যাসিড বা ফসফেট, এই তিনটা জিনিস একত্রিত হয়ে নিউক্লিওটাইড তৈরি করে, অনেকগুলো নিউক্লিওটাইড মিলে একটা ডিএনএ তৈরি করে। সো এই যে আমাদের নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইডের সিকোয়েন্স যেটা, অর্থাৎ এ টি জি সি এরকম যে সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সের যে কোনো একটা অঞ্চল থেকে আমাদের মানে এটা সূচনা হিসেবে কাজ করবে এবং তাকে আমরা অরিজিন অফ রেপ্লিকেশন বা রেপ্লিকেশন অরিজিন বলতে পারি। ঠিক আছে, পরীক্ষা অনেক সময় ওরি কাকে বলে আসে, সো এটারও সংজ্ঞা কিন্তু দেওয়া থাকলো। তো আমরা দেখতেছি যে এটা একটা ডিএনএ স্ট্র্যান্ড, এই জায়গাটাকে টার্গেট করা হয়েছে এবং সেখানে আমাদের প্যাচটা খুলতেছে, বাট এত সহজে প্যাচ খুলবে না, বুঝছো? আচ্ছা, আমরা জানি ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স। সো আমরা আজকের পর থেকে এটা জানবো যে কোনো একটা কিছুর সাথে যদি আমরা এইচ কথাটা যুক্ত করি তাহলে সেটা হয়ে যায় এনজাইম। যেরকম তন্দ্রেজ বা তন্দ্রা এইজ, এটা কি করে, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে তন্দ্রাকে ভাঙা। ঠিক আছে, মনে করো এইচএসসি বায়োলজি অল ইন ওয়ান কোর্স এইজ, এটার কাজ হচ্ছে এই কোর্সটাকে ভাঙা, বুঝছো? সো হেলিকেজ ও কি করবে, হেলিক্স ভাঙবে। অর্থাৎ ডিএনএর যে দুটো হেলিক্স, যখন এখানে হেলিকেজ এনজাইমটা বাইন্ড হয় তখন ওরা হেলিক্সটাকে ভেঙে ফেলায়। অর্থাৎ ডিএনএর যে দুটো হেলিক্স সূত্র বা স্ট্র্যান্ড বা সুতা আছে, এই দুটো সুতা যে প্যাঁচায় ছিল এমনে করে, এটাকে এখন এমনে করে ওরা ভেঙে ফেলাবে। হেলিকেজ এনজাইম ওরিতে যুক্ত হয়ে রেপ্লিকেশন অরিজিনের হেলিকেজ এনজাইমটা যুক্ত হয়, ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচ খুলতে শুরু করে, এটি কমপ্লিমেন্টারি বেস পেয়ারের হাইড্রোজেন বন্ধন ভেঙে দেয়। কমপ্লিমেন্টারি বেস পেয়ার মিন্স এ এবং টি, দে আর কমপ্লিমেন্টারি বেস পেয়ার। এর পরিপূরক টি, জি এর পরিপূরক সি, অথবা উল্টাও হতে পারে, টি এর পরিপূরক এ এবং জি এর পরিপূরক সি। কমপ্লিমেন্টারি বেস পেয়ার, দে আর বেস অ্যান্ড দে কাম ইন পেয়ার, দ্যাটস ওয়াই দে আর কল্ড বেস পেয়ার। সো বেস পেয়ার এবং এর মাঝের যে বন্ডটা আছে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। সো হেলিকেজ এনজাইম এদের মাঝের এই হাইড্রোজেন বন্ডটা ভেঙে দিবে। এই যে এখানে যে এখানে এ ছিল, এখানে টি ছিল, এদের মাঝের যে হাইড্রোজেন বন্ড ছিল এটাকে ভেঙে দিচ্ছে, তার ফলে স্ট্র্যান্ডটা আলাদা হয়ে যাচ্ছে। খুবই সিম্পল কনসেপ্ট। রেপ্লিকেশনটা ওরিতে স্টার্ট হবে, হেলিকেজ এনজাইম হেলিক্সকে ভেঙে ফেলবে এই এটিজিসির মাঝে হাইড্রোজেন বন্ড কাট আউট করার মাধ্যমে। এখন হেলিকেজ এনজাইম যে কাজ করবে ওর শক্তি লাগবে, আর আমরা জানি শক্তির অঢেল সাগর হচ্ছে এটিপি। সো হেলিকেজ এনজাইম এটিপি থেকে শক্তি নিয়ে এই বন্ধন ভাঙার কাজটা করবে। অ্যান্ড অবভিয়াসলি 3 নম্বর পয়েন্ট তোমার পরীক্ষায় লেখার প্রয়োজন নাই। 4, রেপ্লিকেশন ফর্ক তৈরি। এই যে ওরি, যে জায়গায় হেলিকেজ এনজাইমটা অ্যাটাচড হলো এবং সেই জায়গায় আমাদের ডিএনএ স্ট্র্যান্ড খুলে গেল একদম চিত্রের মতো, সেই জায়গাটা দেখতে কি ওয়াইয়ের মতো না? কেউ যদি বুঝতে না পারো পিটন মারবো, বুঝছো? এটা একদম ওয়াইয়ের মতো, ওয়াই যদি বুঝতে না পারো। সো ওয়াইয়ের মতো এটা হচ্ছে দেখতে, এবং এটাকে আমরা বলি রেপ্লিকেশন ফর্ক। রেপ্লিকেশন ফর্কের আকৃতি হচ্ছে ওয়াইয়ের মতো এবং এটা হচ্ছে আমাদের হেলিকেজ এনজাইমটা যুক্ত হলে অরিজিন, রেপ্লিকেশন অরিজিন বা ওরিতে যখন হেলিকেজ এনজাইম যুক্ত হয় তখন এটা হচ্ছে রেপ্লিকেশন ফর্কের মতো আকৃতি ধারণ করে। এরপরে আমরা, তোমরা খেয়াল করে দেখবা আমি কিন্তু পয়েন্টগুলোর নাম এনজাইমের নামে দিছি। এটার অনেকগুলো কারণ আছে, অনেক চিন্তা ভাবনা করেই কিন্তু পয়েন্টের নামগুলো এনজাইমের নামে দেওয়া। মানে এটার অনেকগুলো অ্যাডভান্টেজ তোমরা নিজেরাই বুঝতে পারবা, আমি আর না বলি যে কি কি অ্যাডভান্টেজ আছে। ফাইন,
এরপরে হচ্ছে টপো আইসোমারেজ এনজাইম। টপো আইসোমারেজ এনজাইম, গুড। ও কি করবে? আচ্ছা দেখো, যখন দুজন হাজব্যান্ড ওয়াইফ অনেক দিন ধরে সংসার করে তখন তাদের মধ্যে একটা অন্যরকম বন্ড তৈরি হয়ে যায়। ইভেন তুমি তোমার ফ্রেন্ডদের কথাও ভাবো, যে তোমার ফ্রেন্ডদের সাথে তুমি অনেক দিন ধরে ছিলা, তাহলে তাদের মধ্যে তোমার সাথে তার একটা বন্ড তৈরি হবে। এখন তোমাকে আর তোমার ফ্রেন্ডকে আলাদা করা হচ্ছে, তোমরা যদি একটুও সুযোগ পাও তোমরা কিন্তু আবার একত্রিত হয়ে যাবা, ঠিক আছে? তো এই যে তোমাদের যেন আর একত্রিত না হতে দেওয়া হয়, সেই কাজটাই করবে টপো আইসোমারেজ। অর্থাৎ টপো আইসোমারেজ এনজাইম সদ্য প্যাচ খোলা, মানে সদ্য ব্রেকআপ হয়ে যাওয়া ওই ফ্রেন্ডশিপকে, স্ট্র্যান্ড দুটিকে পুনরায় প্যাচ তৈরি করতে দিবে না। আমি কি বুঝাতে পারছি? হেলিকেজ এনজাইম তো সুন্দর মতো ভাঙতেছে, কিন্তু যখনই এ আর টি আবারও একত্রিত হবে, কাছাকাছি আসবে, তখন কিন্তু তারা ঠাস করে আটকে যেতে যাবে। কিন্তু কাজ কিন্তু তখনও হয় নাই, আমি কিন্তু এখনও রেপ্লিকেশন প্রসিডিউর কমপ্লিট করতে পারি নাই, তাহলে আমার কাজ হচ্ছে ওকে আটকানো। তো আমি যে ওকে আটকাবো সের জন্য আমি হচ্ছে এখানে টপার একটা এনজাইম অ্যাড করে রাখছি, যে এনজাইমটার নাম হচ্ছে টপো আইসোমারেজ এনজাইম। আমি এভাবে মনে রাখছিলাম। হেলিকেজ এনজাইমের নাম মনে রাখা তো খুবই সহজ, হেলিক্স ভাঙে হেলিকেজ। সো টপার এনজাইম স্রোতের বিপরীতের কাজ করবে, অর্থাৎ যে কাজ অলরেডি হয়ে গেছে সেই কাজকে ও আরও, মানে টপারটা কী করে, যে কোনো কিছুকে বারবার রিভাইজ করে, তাই না? কোনো মানে এমন কিছু অপশনই রাখে না যেন তারা পরীক্ষা হলে খারাপ করতে পারে। টপো আইসোমারেজ এনজাইম সেম কাজ করবে, ওরা এমন কোনো অপশনই রাখবে না যে এ আর টি দুইজন আবার জোড়া লাগবে, বুঝতে পারছো? সো ওরা ফাইনালি আবারও মেক শিওর করবে যেন এই প্যাচ, ডিএনএর হেলিক্সের প্যাচ যেন আবার আটকে না যায়। ওকে, সো ওরা কীভাবে এটা করে? ওরা হচ্ছে টপো আইসোমারেজ এনজাইম, অবশ্যই এই লাইনগুলো লেখার জন্য ইম্পর্টেন্ট হবে না, কমন সেন্স। টপো আইসোমারেজ এনজাইম রেপ্লিকেশন ফর্কের কাছাকাছি, মানে রেপ্লিকেশন ফর্ক যেটা আমাদের এই যে এখানে ছবি আছে খেয়াল করো, এই যে এটা টপো আইসোমারেজ এনজাইম, এটা কিন্তু রেপ্লিকেশন ফর্ক। সো এইটার কাছাকাছি ডিএনএ স্ট্র্যান্ডকে কেটে দেয়, ফলে স্ট্র্যান্ডের প্যাচ তৈরি ও জড়িয়ে যাওয়ার আকর্ষণজনিত টান নষ্ট হয়ে যায়। ও একদম এটাকে পুরো খ্যাচ করে কেটে ফেলায় সাময়িক সময়ের জন্য, যেন হচ্ছে এখানে কোনো ধরনের আর কোনো জড়াজড়ির সম্ভাবনা না থাকে, ঠিক আছে? ডান। আদি কোষে এই টপো আইসোমারেজের কাজ করে গাইরেজ, ঠিক আছে? আমি খুবই বাজেভাবে এটা মনে রাখছিলাম, বাট পড়াশোনার খাতিরে আমি এটা মনে করাই দিতে চাচ্ছি। সেটা হচ্ছে একটা এনজাইমের নাম তো আমি মুখস্থ করছি, রাইট? সেটার নাম কি? টপো আইসোমারেজ এনজাইম। এখন আরেকটা নতুন সেম এনজাইমের নাম মুখস্থ করতে হবে, যেটার নাম হচ্ছে একদম, যেটা হচ্ছে টপো আইসোমারেজের দলভুক্ত। তাহলে মুখ দিয়ে কি আসবে? গাল আসবে না? এই জন্য এটার নাম গাইডেন্স, বুঝছো? আমি এভাবে মনে রাখছিলাম, কারণ পড়া আসলে এইভাবে মনে না রাখলে মনে থাকে না। সো এইভাবে মনে রাখতে বাধ্য হই। এখন তোমরা আমার স্টুডেন্ট, আমি সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, একদম মিনিমালিস্টিক যেগুলো সেগুলো আমি শেয়ার করে দেই। সো এটা শেয়ার করলাম যে এই টপো আইসোমারেজ এনজাইম মুখস্থ করার পরে আবার মুখস্থ করব নতুন নাম, সো সেইখানে মুখ দিয়ে গালি আসবে, এই জন্য এটার নাম হচ্ছে গাইডেন্স। ওকে, ডোন্ট টেক মি রং, ইট ইজ জাস্ট ফর দ্য সেক অফ স্টাডি, হ্যাঁ, অর মেমোরাইজিং। আচ্ছা, এরপরে আমাদের এনজাইমটার নাম হচ্ছে এসএসবিপি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। দেখো, একটা সম্পর্ক যখন অনেক দিনের হয়, সেই সম্পর্ক যে কোনোভাবেই জোড়া লাগতে চায়। ডিএনএ হচ্ছে সেম অমন একটা জিনিস যেটা কিন্তু অনেক মেকানিজম করে এ আর টি, জি আর সি একে অপরের সাথে জোড়া আছে। এখন শুধুমাত্র টপারের আইসোমার এনজাইম, টপো আইসোমারেজ দিয়ে এদেরকে ভাঙাটা, মানে এদেরকে যেন প্যাচ না হয়, সেটা ডিফিকাল্ট। এই জন্য এখানে আমরা আরও একটা এনজাইম আনি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, এবং আমরা দেখছি সিঙ্গেলি এনজাইমগুলো অ্যাটাচড আছে। দেখো, সিঙ্গেলি এনজাইমগুলো অ্যাটাচড আছে। এখানে এ এবং টি যে আবার জোড়া লাগতে চাবে, এদের এই আলাদা আলাদা দুটো স্ট্যান্ডে এরা হচ্ছে যুক্ত হয়ে যায়, এবং এদের মাঝে পুনরায় হাইড্রোজেন বন্ধন তৈরি হতে দেয় না। তোমাদের মাথার মধ্যে একটু গুলাই যাইতে পারে যে আপু,
টপো আইসোমারেজ আর এই যে আমাদের এসএসবিপি তো সেম কাজ করতেছে। আমি তোমাদেরকে এখানকার কাজটা একটু ডিফারেন্সিয়েট করে দিই। টপো আইসোমারেজ মূলত ডিএনএর যে স্ট্র্যান্ডটা আছে এরকম করে পেঁচানো, ও ওই পেঁচাইতে দেয় না। আর এসএসবিপি মেক শিওর করে প্রতিটা এটিজিসি যেন এগেইন ওর সেই হারানো বন্ধুর সাথে অ্যাটাচড না হয়। অর্থাৎ আমরা যদি আরেকটু ডিটেলসে বলি, এই যে স্ট্যান্ডটা যে আমাদের খুললো, এরকম যে খুলে গেল, এখানে যে এনজাইমটা যুক্ত হলো সেই এনজাইমটা হচ্ছে আমাদের টপো আইসোমারেজ, যে স্ট্যান্ডটাকে আলাদা রাখতেছে। আর আরেকটা যে এনজাইম যুক্ত হলো সেটা হচ্ছে এইখানে এখানে এখানে এরকম ডট ডট করে করে যুক্ত হবে, সেটা হচ্ছে এই যে এর সাথে টি, জি এর সাথে সি, এদের মাঝের যে হাইড্রোজেন বন্ধন আছে সেগুলো অ্যাটাচড হতে দিবে না। অর্থাৎ একজন প্যাচ যেন না লাগে সেটা ইনশিওর করবে, আরেকজন হাইড্রোজেন বন্ধন যেন আবার না লাগে সেটা ইনশিওর করবে। এবং হাইড্রোজেন বন্ধন তো প্রত্যেকের মধ্যের একটা সিঙ্গেল বন্ড, মানে সিঙ্গেল বন্ড মানে নিজেদের মধ্যের একটা বন্ড, ঠিক আছে। সো এই কারণে ওরা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, অর্থাৎ ওরা এরকম ছোট্ট 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 অংশগুলোতে এভাবে জোড়া লাগতে দেয় না। ফাইন। এরপরে ছাঁচ বা টেমপ্লেট। আমরা জানি যে আমাদের আগে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় যে ডিএনএটা নতুন তৈরি হবে তার একটা স্ট্র্যান্ড আগের ডিএনএর মতোই হবে। যেহেতু আমাদের একটা স্ট্র্যান্ড আগের ডিএনএর মতোই হবে, তাহলে খুবই অবভিয়াস ব্যাপার যে এই যে আমাদের এই দাগটা, যেটা এই দাগটাই হবে সেই আগের দাগটা, এবং এখানে আমরা একটা নতুন দাগ তৈরি করব। তাহলে আমরা এখানে যে নতুন ডিএনএ পেলাম সেটাই কিন্তু অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ার ডিএনএ। কেন? কারণ এটা তো আগেরই দাগ, অর্থাৎ এটা হচ্ছে আগের ডিএনএ, আর এটা হচ্ছে আমাদের নতুন ডিএনএ। এই কারণেই এই যে আমাদের আগের ডিএনএর যে দাগ, উপরের দাগ বলো নিচের দাগ বলো, ওরা ছাঁচ বা টেমপ্লেট হিসাবে কাজ করে। অর্থাৎ ওরা বলতে চায় যে আমি খেয়াল করি, একটু খেয়াল করি এই জিনিসটা। আচ্ছা, একটা মনে করি আমি ডিএনএ, আর এখানে আমি আরেকটা ডিএনএ আঁকতেছি, সরি, এরকম, ঠিক আছে। এখন এই যে হলুদ একটা ডিএনএ তৈরি হবে, এখানে একটা হলুদ ডিএনএ তৈরি হবে। এখন তোমরা একটু খেয়াল করো, এই লালটা হচ্ছে ছাঁচ ডিএনএ, এই নীলটাও ছাঁচ ডিএনএ, কারণ এটা ছাঁচ হিসাবে কাজ করবে। এখানে এ থাকলে ও বলবে যে তুমি এখানে টি বানাও, এখানে জি থাকলে ও বলবে যে এখানে সি বানাও, এখানে সি থাকলে ও বলবে এখানে জি বানাও, এখানে টি থাকলে ও বলবে এ বানাও। এই জন্য এটা ছাঁচ হিসাবে কাজ করবে, যেন ও ওকে বলতে পারে যে এখানে কি থাকবে তার বিনিময়ে তুমি কি বসাবা। সো যেই দুটো হেলিক্স আমি আলাদা করলাম এতক্ষণ ধরে, তারা দুইজনই ছাঁচ হিসাবে কাজ করবে, কারণ এই ছাঁচ আসলে থেকে যাবে। কারণ এটাই আমাদের দরকার যে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়ায় আমরা ছাঁচটা হচ্ছে রেখে দিব। ঠিক আছে, সবাই বুঝতে পারছি? আমাদের ধাপ 1 কিন্তু আসলে শেষ। ঠিক আছে, সবাই বুঝতে পারছি? একটু আমাকে জানাও সবাই বুঝতে পারছো কিনা। আমি ধাপ 1 হলে কমেন্টগুলো চেক করব। দুই দিকের রেপ্লিকেশন ফর্কের অগ্রগতি, এটা এমন আহামরি কিছুই না। এই দিক এখানে বলতে চাইছে যে রেপ্লিকেশন অরিজিন থেকে দুই দিকেই কিন্তু হচ্ছে আমার রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়, অর্থাৎ দুই সাইডেই আমার হচ্ছে রেপ্লিকেশন চলতে থাকে, ডান সাইডেও চলতে থাকে বাম সাইডেও চলতে থাকে, কন্টিনিউয়াসলি এটা চলতে থাকে। ঠিক আছে, ফলে দুটি রেপ্লিকেশন ফর্ক বিপরীত দিকে অগ্রসর হয়, একটা এই দিকে চলতে আসে, এটা একদিকে চলতে আসে। সো ইট ইজ নট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমাদের দেওয়ার খুব দরকার, এটা উই ক্যান স্কিপ ইট। হ্যাঁ, আচ্ছা, রেপ্লিকেশন বাবল তৈরি। রেপ্লিকেশন ফর্ক যখন তৈরি হচ্ছে তখন অবশ্যই এরকম গোল গোল অংশ তৈরি হচ্ছে। আমি যদি ছবিটা বইতে দেখাই, আরো বেটার একটা ভার্সন ছবি আছে বইতে, বই ছবিটা একটু খেয়াল করো, বইতে একদম পিওরলি বাবল তৈরি করে দেখাইছে। এই দেখো, দেখছো কতগুলো বাবল তৈরি করছে। এটা একটা রেপ্লিকেশন ফর্ক, এখানে একটা বাবল, এটা একটা রেপ্লিকেশন ফর্ক, এখানে একটা বাবল, এইভাবে অনেকগুলো বাবল তৈরি হয়। ঠিক আছে, রেপ্লিকেশন অরিজিন যেহেতু বিভিন্ন জায়গায় থাকে, রেপ্লিকেশন ফর্ক এই কারণে বিভিন্ন জায়গায় তৈরি হয়, যার ফলে অনেকগুলো বাবল তৈরি হয়।
এবং লাস্টে এই বাবলটা লম্বা হতে হতে, কারণ যেহেতু রেপ্লিকেশন প্রসিডিউর দুই সাইডে এরকম করে করে সরতে থাকবে, এরকম হতে হতে লাস্টে হচ্ছে এরকম দুইটাই স্ট্র্যান্ড পাওয়া যায়। তো এই কথাগুলোই পরের পয়েন্টগুলোতে বলছে, যেটা হচ্ছে সময় না পেলে পরীক্ষার হলে লেখার দরকার নাই। ঠিক আছে, সবাই আমাকে একটু বলো তো এটা বুঝছো কিনা। এই যে একাধিক বাবল সৃষ্টি, দুই সাইডে সরতে থাকে এবং এক সময় হচ্ছে দুটা আলাদা হয়ে যায়। তো আমরা এখন 2 নম্বর ধাপে আসব। সবাই আমাকে বলো 1 নম্বর ধাপ বুঝছো কিনা। ঠিক আছে, এই সবাই তাড়াতাড়ি কমেন্ট করো, জলদি জলদি জলদি। আচ্ছা, ফেসবুক থেকে তো সবাই বলছি, ইউটিউবে সবাই সাথে গসিপ করো কেন বলো তো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই বুঝছি। আচ্ছা, এইবার আমাদের 3 নম্বর পয়েন্ট কিন্তু খুবই ইজি, মানে 3 নম্বর ধাপ যেটা, এটা ইজি, এটা নিয়ে তোমাদের মাথা ব্যথা করার দরকার নেই, ওটা জাস্ট 2 মিনিট লাগবে বুঝতে, 2 মিনিট লাগবে। মেনলি মাথা ব্যথার জায়গাটা হচ্ছে অপত্য সূত্র তৈরির এই পয়েন্টটা। অপত্য সূত্র মানে তো আমরা বুঝছি যে আমাদের এখানে একটা স্ট্যান্ড তৈরি করব, এখানে একটা স্ট্যান্ড তৈরি করব, এটাকে আমরা অপত্য সূত্র বলতেছি। এই পয়েন্টটা হচ্ছে মেনলি ভ্যাজাইলা পয়েন্ট বা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে আমরা অনেক কিছু বুঝতে পারবো। গুড। আচ্ছা, আমরা কি বানাচ্ছি? ডিএনএ বানাচ্ছি। কতগুলো ডিএনএ বানাচ্ছি? অনেকগুলো ডিএনএ বানাচ্ছি। অনেকগুলো মানে হচ্ছে পলিমারেজ। তাহলে ডিএনএ বানাতে আমাদেরকে যে এনজাইমটা হেল্প করবে সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ। লাইক আরএনএ বানাতে যে এনজাইমটা হেল্প করে সে হচ্ছে আরএনএ পলিমারেজ। একদম সিম্পল থিওরি, সিম্পল ফর্মুলা, সিম্পল কথা। ডিএনএ বানাতে যে এনজাইমটা হেল্প করে সে ডিএনএ পলিমারেজ, আরএনএ বানাতে যে এনজাইমটা হেল্প করে সে আরএনএ পলিমারেজ, তন্দ্রা বানাতে যে এনজাইমটা হেল্প করে সেটা তন্দ্রা পলিমারেজ। ঠিক আছে, ডান। তো এখানে যদিও আমি এটা এইভাবে বুঝাইছি, বাট আমি কিন্তু এটাও ক্লিয়ার করে দিই, পলিমারেজ মানে এটা কিন্তু একগুচ্ছ এনজাইম। আমি এটা এইভাবে বুঝাইছি কারণ মনে রাখার জন্য, বাট এটা কিন্তু পলিমারেজ মানে হচ্ছে একগুচ্ছ এনজাইম, মানে এখানে অনেকগুলো এনজাইম ইনক্লুডেড আছে, কারণ একটা এনজাইম দিয়ে আসলে কাজ হবে না। তো যাই হোক, সে একগুচ্ছ এনজাইম যা প্রতিটি ছাঁচ বা টেমপ্লেট স্ট্র্যান্ডের পরিপূরক নতুন স্ট্র্যান্ড হিসাবে স্ট্র্যান্ড তৈরি করে আর কি। আচ্ছা, আমি একটু বলি, এই যে আমাদের টেমপ্লেট স্ট্র্যান্ড যেটা, সেখানে আমাদের ডিএনএ পলিমারেজ এনজাইমটা অ্যাটাচড হবে। এই যে আমরা দেখছি ডিএনএ পলিমারেজ এনজাইমটা এখানে আমাদের অ্যাটাচড হয়েছে, এবং এইটা সবসময় 3 প্রাইম প্রান্তে নতুন নিউক্লিওটাইড সংযুক্ত করতে পারে। আচ্ছা, এই দিকটা আমি একটু ক্লিয়ার করে দিব, সবাই এটা একটু ক্লিয়ার হয়ে নিবা। ঠিক আছে, কারণ এটা ছবি আঁকতেও কাজে লাগবে। সো আমরা একদম অথেন্টিক ছবি যেটা, সেটাতে যদি একটু যাই, আচ্ছা একটু খেয়াল করো, নতুন যে ডিএনএ তৈরি হবে সেটা সব সময় 5 থেকে 3-এর দিকে তৈরি হবে, 5 থেকে 3-এর দিকে তৈরি হবে। তাহলে স্বভাবতই এই জিনিসটা বোঝা যায় যে যখন ডিএনএ পলিমারেজ এনজাইম অ্যাটাচড হবে সেটা সবসময় চেষ্টা করবে 3 প্রাইম প্রান্তে অ্যাটাচড হতে, কারণ 3 প্রাইম প্রান্তে অ্যাটাচড হলেই ও সুন্দর মতো এই দিকে আসতে পারবে। আবার এটা 3 প্রাইম প্রান্ত, এই যে দেখো এটা 3 প্রাইম প্রান্ত, এখানে যদি অ্যাটাচড হয় তাহলে ও 5-এর দিকে যাইতে পারবে। এই কথাটা সবসময় মনে রাখবা। নতুন যে ডিএনএ তৈরি হয় সেটা দিক সবসময় 5 থেকে 3-এর দিকে হয়। সবসময় মনে থাকবে, যে কোনো ছবি যখন আঁকতেছো তখন রেপ্লিকেশনের দিক আঁকবা, সেই দিকটাতে সবসময় মেক শিওর করবা যে তুমি যে দেখাচ্ছ ডিএনএ তৈরি হচ্ছে সেটা যেন 5 থেকে 3-এর দিকে হয়। ফাইন। এবং এই যে দেখো নতুন স্ট্র্যান্ড 5 থেকে 3 অভিমুখে বৃদ্ধি পায়। প্রাইমার, একটু বোঝার চেষ্টা করি হোয়াট ইজ প্রাইমার। আমরা তো দুইটা ছাঁচ দেখছি, সেই দুটো ছাঁচে সবুজ নামের একটা ছোট্ট অংশ যুক্ত হয়। সবুজ কালারে এখানে জাস্ট দেখাচ্ছে, কালার বলে কিছু না, মানে একটা ছোট্ট জিনিস যুক্ত হয়, একদম ছোট্ট জিনিস যুক্ত হয়, যেটাকে আমরা বলি আরএনএ প্রাইমার। এই আরএনএ প্রাইমার, একটা জিনিস বুঝো, তো
তুমি তো বলতে পারো যে আপু এখানে তো এ টি জি সি ছিল, আর সমস্যা কি, আমি এখানে টি এ সি জি এভাবে বানাতে শুরু করে দিতাম। যে কোনো কিছু শুরু করার জন্য আমাদের অবশ্যই কোনো একটা বেজ লাগে, একটা সাপোর্ট সিস্টেম লাগে, একটা ভিত্তি লাগে। সেটা হয় কারোর থেকে হেল্প নিতে হয়, না হলে নিজে নিজে এটা বানাতে হয়। একইভাবে তুমি যখন এখানে এভাবে শুরু করতেছো, ঠাস করে শুরু করার থেকে সিস্টেমটা হচ্ছে এখানে ছোট্ট একটা প্রাইমার অ্যাড হবে। সেই প্রাইমারটার নাম হচ্ছে আরএনএ প্রাইমার, মানে এটাও একটা ছাঁচ, ঠিক আছে, বা এটা একটা ইনিশিয়েটর। এটা হেল্প করে ডিএনএ রেপ্লিকেশন প্রসিডিউরটা ফাস্ট ফরওয়ার্ড করতে বা শুরু করতে এক কথায়। তো আরএনএ প্রাইমারের যাবতীয় কাজ কে করবে? আরএনএ প্রাইমেজ এনজাইম, খুবই অবভিয়াস ব্যাপার। তো পুরাতন ডিএনএ স্ট্র্যান্ডকে ছাঁচ হিসাবে ব্যবহার করে রেপ্লিকেশন ফর্কের কাছে একটি ক্ষুদ্র কমপ্লিমেন্টারি মানে সেম পরিপূরক আরএনএ সূত্র তৈরি করে। এই আরএনএ সূত্রটাই হচ্ছে আমাদের এই যে আরএনএ প্রাইমার। এবং আরএনএ প্রাইমার কেমন হয়? আরএনএ প্রাইমেজ দ্বারা আরএনএ প্রাইমার তৈরি হয়। এটি সাধারণত 10 থেকে 60 মানে খুবই ছোট্ট, 10 থেকে 60 মানে কিন্তু খুবই ছোট্ট বেস পেয়ার বা নিউক্লিওটাইড বিশিষ্ট হয় এবং 3 প্রাইম প্রান্তে মুক্ত OH গ্রুপ থাকে। এই যে দেখো, এটার যে 3 প্রাইম প্রান্ত, মানে এটারও তো একটা দিক আছে, রাইট? এটারও তো একটা 5 থেকে 3, 3 থেকে 5 দিক আছে না? ও তো আরএনএ, ওরও তো একটা দিক আছে, 3 থেকে 5 অথবা 5 থেকে 3 একটা দিক আছে। তো ওইটার যে 3 প্রান্ত, সেই 3 প্রান্তে OH গ্রুপটা মুক্ত থাকে। এটা মুক্ত থাকার রিজন খুবই অবভিয়াস, যেন এখানে এসে এসে নতুন নিউক্লিওটাইড অ্যাড হইতে পারে, সেই জন্যই 3 প্রাইম প্রান্তটা এখানে হচ্ছে মুক্ত করে দেয়। মোদ্দা কথা তুমি এটা বুঝবা যে তুমি যখন একটা ডিএনএ তৈরি শুরু করতেছো, তোমার একটা আরএনএ প্রাইমার লাগবে, যে আরএনএ প্রাইমারটা আরএনএ প্রাইমেজ এনজাইম তৈরি করে দিবে এবং সে এখানে বসবে এবং তারপরে সুন্দর মতো তুমি তোমার বাদবাকি প্রসিডিউর স্টার্ট করবা। তোমার অবশ্যই আরএনএ প্রাইমার লাগবে। এবং কাজ যখন শেষ হয়ে যায়, আমাদের হিউম্যান নেচারের মতোই যে আমাদের ডে 1-এ হেল্প করছিল তাকে আমরা ভুলে যাই বা তাকে আমরা সাইডলাইন করে দিই, এখানেও সেম ঘটনা ঘটবে। কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমাদের আরএনএ প্রাইমারকে আমরা সাইডলাইন করে দিব, আমরা আরএনএ প্রাইমারকে সরাই দিব। বুঝতে পারছো? আচ্ছা, তো ডিএনএ পলিমারেজ 3, ওই ডিএনএ পলিমারেজের মতোই আর একটা এনজাইম ডিএনএ পলিমারেজ 3, ও হচ্ছে প্রাইমারের সাথে অ্যাড হয় এবং ডিএনএ তৈরি করার সূচনা করে। অর্থাৎ আরএনএ প্রাইমারকে আরএনএ প্রাইমেজ তৈরি করে দিল, এবার আরএনএ প্রাইমারের সাথে আমাদের ডিএনএ পলিমারেজ 3 এনজাইমটা যোগ হবে এবং সেখান থেকে আমাদের ডিএনএ তৈরি হবে। এবং কিভাবে তৈরি হবে আমরা সেটা জানি, উপরে এ থাকলে টি, নিচে জি থাকলে সি, এভাবে তৈরি হতে থাকবে। এরপরে প্রাইমার অপসারণ। দেখো খেয়াল করে, আমাদের এই যে পার্পেল অংশটা হচ্ছে প্রাইমার ছিল, এই প্রাইমারটাকে এখন আমরা অপসারণ করব। সো এখানে একটু গ্যাপ থেকে যাবে, এখানে একটু গ্যাপ থেকে যাবে, এখানে একটু গ্যাপ থেকে যাবে, এখানে কিন্তু একটু গ্যাপ থেকে যাবে, ছোট 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 গ্যাপ থেকে যাবে। এবং এটা অপসারণ এই কারণে করতে হবে কারণ এটা আরএনএ দিয়ে তৈরি। এটা যেহেতু আরএনএ দিয়ে তৈরি, এই কারণে এটা অপসারণ করতে হবে, কারণ আমি এখানে ডিএনএ বানাচ্ছি। এই যে আমাদের এই স্ট্র্যান্ডের দিকটা আমি পড়াইছি, এটা আমি পরে বলতেছি। আচ্ছা, একটু খেয়াল করি, এই যে আমাদের আরএনএ যেটাকে যে আমি অপসারণ করব, সেখানে একটা ছোট্ট গ্যাপ থাকবে। সেই গ্যাপটাকে প্রতিস্থাপন করার জন্য আমি ডিএনএ পলিমারেজ 1কে আনবো। ডিএনএ পলিমারেজ 1কে আনলে সেখানেও ওর ডিএনএ বানাই দিবে। তোমরা একটা জিনিস কিন্তু এতক্ষণে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে যখনই আমার ডিএনএকে বানাইতে হচ্ছে, আমি সব সময় কি আনছি? আমি সব সময় ডিএনএ পলিমারেজ এনজাইম আনছি। যতবার আমাকে ডিএনএকে বানাইতে হয়েছে, আমি প্রতিবার ডিএনএ পলিমারেজ এনজাইম আনছি। তো কনসেপ্টটা হচ্ছে এক্স্যাক্টলি এটা, যে তুমি যখন একটা সুতা তৈরি করে ফেলছো, এখানে তুমি সবার আগে কি করলা? এখানে একটা আরএনএ আনলা। এই আরএনএকে তুমি একটা ডিএনএ পলিমারেজ 3 দিলা। তাহলে কি করলো? ও সুন্দর মতো হচ্ছে ডিএনএ বানাচ্ছে, ও সুন্দর মতো ডিএনএ বানাচ্ছে। কিন্তু ও যখন ডিএনএ বানাচ্ছে এবং পরে যখন তুমি এই আরএনএটাকে অপসারণ করছো, এখানে একটা গ্যাপ থেকে যাচ্ছে। এই গ্যাপটাকে পূরণ করার জন্য তোমাকে আবার আরেকটা পলিমারেজ এনজাইম দিচ্ছে, যেটা ডিএনএ পলিমারেজ এনজাইম 1।
প্রথমে আমি 3 দিছি, দিয়ে আমি ডিএনএ বানাইছি, এখানে একটা গ্যাপ আছে, সেই গ্যাপটাকে পূরণ করার জন্য আমি ডিএনএ পলিমারেজ 1 দিছি, 1 নম্বর জিনিস দিছি, যেন আর কোনো গ্যাপ না থাকে। আমি এভাবে মনে রাখছিলাম, 1 নম্বর জিনিস দিছি যেন আর কোনো গ্যাপ না থাকে। ডান। এবং আচ্ছা, এবং এরপরে আমরা কিছু গুরুত্বপূর্ণ টার্ম সম্পর্কে জানবো। আমরা একটু খেয়াল করি, এতক্ষণে আমরা এটা বুঝে গেছি যে ডিএনএ 5 থেকে 3-এর দিকে তৈরি হয়, সব সময় 5 থেকে 3-এর দিকে তৈরি হয়। তো ডিএনএ যখন 5 থেকে 3-এর দিকে তৈরি হয়, তখন একটা স্ট্র্যান্ড থাকে যেটা একদম কন্টিনিউয়াসলি তৈরি হয়। কন্টিনিউয়াস স্ট্র্যান্ড মানে একদম অবিচ্ছিন্ন স্ট্র্যান্ড, একদম সুন্দর মতো কন্টিনিউয়াস। আর আরেকটা স্ট্র্যান্ড তৈরি হয় যেটা ডিসকন্টিনিউয়াস, বা যেটা হচ্ছে অবিচ্ছিন্ন স্ট্র্যান্ড না, বিচ্ছিন্ন, মানে খণ্ড 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 স্ট্র্যান্ড তৈরি হয়। তো আমরা এটা বুঝবো, যেটা নিরবিচ্ছিন্নভাবে তৈরি হয় সেটা হচ্ছে লিডিং সূত্র। কিভাবে মনে রাখছিলাম? এভাবে মনে রাখছিলাম, লিডিং মানে যে কোনো কিছু লিড করে। সে যদি ভাঙা ভাঙা মানুষ হয়, একটা লিডার যদি তার মনোবল ভেঙে যায়, সে কিন্তু কাউকে লিড করতে পারবে না। লিডার সবসময় শক্ত প্রকৃতির মানুষকে হতে হয়। সো লিডার যে, সে একদম নিরবিচ্ছিন্ন সুন্দর একটা স্ট্র্যান্ড হবে। বাট যে নন লিডিং বা যে পিছাই আছে, যে ল্যাগিং হয়ে আছে, যে ল্যাগ করছে, সেই স্ট্যান্ডটা হচ্ছে খণ্ড খণ্ড স্ট্যান্ড। এই যে খণ্ড খণ্ড স্ট্যান্ড। সো এই ল্যাগিং স্ট্যান্ডের ছোট্ট ছোট্ট খণ্ডগুলোকে ওকাজাকি খণ্ড বলে। বিজ্ঞানী ওকাজাকি এই নামটা দিয়েছিলেন, সেখান থেকে এই খণ্ডগুলোর নাম হচ্ছে ওকাজাকি খণ্ড। এই ওকাজাকি খণ্ডকে লাগানোর জন্য যে এনজাইম ব্যবহার করা হয় সেটা লাইগেজ। লাগানোর জন্য ব্যবহার করা হয়, দ্যাটস ওয়াই এটা লাইগেজ। ক্লিয়ার? 2 নম্বর ধাপ ডান। 2 নম্বর ধাপে আমরা একদম সহজে কয়েকটা কনসেপ্ট শিখছি। 1 নম্বর কনসেপ্ট, ডিএনএ, নতুন যে ডিএনএ তৈরি হবে, যতবারই নতুন ডিএনএ তৈরি হবে আমার লাগবে ডিএনএ পলিমারেজ এনজাইম। এবং এই ডিএনএ পলিমারেজ এনজাইম দিয়ে যে ডিএনএ তৈরি হবে সেটা সারা জীবন 5 থেকে 3-এর দিকে হবে। এখানে 2 রকমের সূত্র তৈরি হবে, একটা নিরবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস স্ট্র্যান্ড, যেটাকে আমরা বলবো লিডিং স্ট্র্যান্ড, আর যেটা ভাঙা ভাঙা বা বিচ্ছিন্ন স্ট্র্যান্ড, সেটাকে আমরা বলবো ল্যাগিং স্ট্র্যান্ড। এবং ল্যাগিং স্ট্র্যান্ডের প্রতিটা অংশকে আমরা বলবো ওকাজাকি খণ্ড। এবং ওকাজাকি খণ্ডকে আমরা একসাথে লাগাবো যে জিনিসটা দিয়ে, সেটা হচ্ছে লাইগেজ। আপু আরএনএ প্রাইমার কই গেল? ইয়েস, আরএনএ প্রাইমার আমাদের এই প্রক্রিয়াটা সূচনা করতে হেল্প করবে। সো আমি প্রথমে আরএনএ প্রাইমেজ এনজাইম দিয়ে আরএনএ প্রাইমারটাকে আনবো, এরপরে আমি ডিএনএ পলিমারেজ 3 দিব, দিয়ে ডিএনএ তৈরি করব, লাস্টে আরএনএ প্রাইমারকে ফেলাই দিব, তখন একটা গ্যাপ তৈরি হবে। আমি কাউকে বুঝতে দিতে চাই না যে আমি আরএনএ পলিমারের মানে আরএনএ প্রাইমারের হেল্প নিছিলাম। এই জন্য আমি ওই গ্যাপটা ফিল আপ করার জন্য 1 নম্বরের একটা জিনিস ব্যবহার করব, সেটাকে আমি বলবো ডিএনএ পলিমারেজ 1। আমি যে কথাটা এতক্ষণ বললাম, জাস্ট লাস্টে মেবি 2 থেকে 3 মিনিট আয়নার সামনে দাঁড়াই এই কথাটাই বলবা। জীবনেও এই ধাপ 2 অপত্য সূত্র তৈরি আর ভুলবা না। তোমার মনে রাখার প্রয়োজনও পড়বে না যে এখানে কি কি ছিল, তুমি নিজের মতো করেই লিখতে পারবা। বুঝতে পেরেছ? কারো কোনো সমস্যা আছে? এই আমি কিন্তু এই কয়দিন পরে তো আর এগুলো করতে পারবা না, আর 3টাই ক্লাস আছে, এত দুনিয়ার আলাপ তো করতে পারবা না, কারণ ওয়েব অ্যাপে এগুলো আলাপ করলে ব্লক করে দিব। বুঝছো? এটা ইউটিউব তো, এই জন্য ব্লক করতেছি না। আচ্ছা, সবাই বুঝছো কি না আমাকে একটু বলো। সবাই যদি বুঝে থাকো তাহলে জেনে রাখবা সবই বুঝে গেছো, আর কিছু বাদ নাই। আচ্ছা, ওকে। রেপ্লিসোম কি? রেপ্লিসোম হচ্ছে, আমরা একটু খেয়াল করি, রেপ্লিসোম বা এনজাইম কমপ্লেক্স। অর্থাৎ দেখো, এতক্ষণ এতগুলো প্রসিডিউর হয়েছে, এই প্রসিডিউরে অনেকগুলো এনজাইম লাগছে, সবগুলো এনজাইমকে একত্রে আমরা রেপ্লিসোম বলতেছি। তো এনজাইমগুলো যে এখন মিলিতভাবে কাজ করতেছিল আর এখন বিচ্ছিন্ন হয়ে যায়, সেটাই বলতেছে যে রেপ্লিসোম মানে অনেকগুলো এনজাইম যে এতক্ষণ ধরে কাজ করতেছিল তার এখন আলাদা আলাদা হয়ে যাবে। আচ্ছা, এরপরে প্রসিডিউর কিন্তু শেষ, সব কিছু ডান, বাট ভুল হতে পারে না।
ভুল হলে ডিএনএ সেটা প্রুফ রিডিং করবে এবং মেরামত করবে। ডিএনএ সিস্টেমটাই ওইভাবে তৈরি হওয়া। তুমি দেখো ডিএনএর ভুলের হার প্রতি 1000 জিনের মধ্যে একটা ভুল হতে পারে। তো এই যে ভুল হলে তাদেরকে আমরা মিসম্যাচ বলি। মিসম্যাচ মানে কি? মনে করো যে এ কমপ্লিমেন্টারি টি হওয়া উচিত ছিল, হয়েছে এ কমপ্লিমেন্টারি সি, বা জি কমপ্লিমেন্টারি সি কমপ্লিমেন্টারি জি হওয়া উচিত ছিল, হয়েছে সি কমপ্লিমেন্টারি এ। এগুলোকে আমরা ভুল বলতেছি। এরকম বিভিন্ন ভুলের ছবি এখানে দেওয়া আছে, বিভিন্ন ভুল হইতে পারে। এই ভুল নিয়ে আবার আরেকটা পড়াশোনা আছে অনার্সে। সো এইটা নিজের ডিএনএ নিজেই এটা হচ্ছে প্রুফ, মানে এভাবে পড়ে যে ওর ডিএনএ সব কিছু ঠিক আছে কিনা, এবং ভুল থাকলেও নিজেই নিজেকে শুধরাই নেয়। এটা খুবই ভালো গুণ ডিএনএর। হ্যাঁ, আচ্ছা। এবং যদি কোনো ভুল থাকে তাহলে ডিএনএ পলিমারেজ এনজাইম 3 কিন্তু সামনের দিকে অগ্রসর হতে পারে না। যেটা আরএনএ প্রাইমারের সাথে যুক্ত হয়ে ডিএনএ বানাচ্ছিল সেটা কিন্তু সামনের দিকে অগ্রসর হতে পারে না। আগে ঠিক করতে হবে, তারপরে ও সামনে যাইতে পারবে। এইভাবে সিস্টেম করে দেওয়া আছে। তোমরা যখন এগুলো পড়বা তখন তোমরা রিয়েলাইজ করবা যে এইগুলো রাতারাতি তৈরি হয়ে যাওয়া সম্ভব না, যদি না সৃষ্টিকর্তা মহান এরকম, মানে তার অবশ্যই এক্সিস্টেন্স আছে, সে এত নিখুঁতভাবে এরকম একটা সিস্টেম বানাইছে। কারণ এরকম সিস্টেম বানানো সম্ভব না আসলে যেন তেনভাবে। ঠিক আছে, আচ্ছা। রেপ্লিকেশনের পর অবশিষ্ট ভুল, তো যে ভুল থেকে যেতে পারে সেটা হচ্ছে 10 লক্ষর মধ্যে একটা ভুল থেকে যেতে পারে। তো সেটাও কিছু প্রোটিন দিয়ে ঠিক করা হয়। রিপেয়ার কমপ্লেক্স নামে একটা প্রোটিন থাকে, সেটা 3টা প্রোটিন দিয়ে তৈরি, ডিএনএ পলিমারেজ 1, পলিমারেজ 2 এবং কিছু প্রোটিন দিয়ে এটা হচ্ছে তৈরি। এই 3টা জিনিস নিয়ে হচ্ছে কমপ্লেক্স তৈরি, এটা দিয়ে ওরা আবার ঠিক করে। ডান, এটা খুবই সিম্পল কনসেপ্ট। কিন্তু যদি ডিএনএতে এরকম কোনো ভুল থাকে অনেক সমস্যা হতে পারে। মানে ডিএনএর ভুলটা আবার কেন হয় সেটা আগে বলি। ইউভি রশ্মি মানে আলট্রাভায়োলেট রে, যেটা সূর্য থেকে আসে, বিষাক্ত কোনো মৌল, ক্ষতিকর পদার্থ যেগুলো আমরা খাই, ফরমালিন এটা সেটা, কার্সিনোজেনিক পদার্থ, এগুলো বিভিন্ন পদার্থের কারণে ডিএনএ এরকম সমস্যা হতে পারে। এবং এটার কারণে কিন্তু মানুষের ক্যান্সার হয়, সেটা আমরা খুবই ভালো জানি। এছাড়াও এখানে কিছু টার্ম বলছে যে মানুষের এই টাইপের চর্মরোগ হয়ে থাকে। এগুলো জাস্ট রিডিং পড়ার জন্য, তোমাদের এগুলো নিয়ে এত কনসার্ন হওয়া লাগবে না। ইউভি রশ্মি দ্বারা ডিএনএর যে ক্ষত হয় সেটা মানে ব্যবস্থা না থাকলে ব্যক্তির রোদতাপে কিন্তু স্কিন ক্যান্সারও হতে পারে। ঠিক আছে, তো এটা অবশ্যই ঠিক করাটা জরুরি। সো ডান। এখন এই যে রেপ্লিকেশন কমপ্লেক্স, যেটার কথা একটু আগে বলতেছিলাম, রেপ্লিসোম, অর্থাৎ অনেকগুলো এনজাইমের যে সমষ্টি, তোমরা স্বাভাবিকভাবে প্রথমবার পড়তে গেলে কোন এনজাইম কি কি কাজ করছে এটা তোমরা গুলাই ফেলবা। তো এইটারই সমাধান করে দেওয়ার জন্য এখানে খুব সুন্দর করে এটা দেওয়া আছে। দেখো এই যে টপো আইসোমারেজ কি করে, এখানে স্মার্ট মেমোরি দেওয়া আছে। হেলিকেজ কি করে, ডিএনএ পলিমারেজ 3 কি করে, সিঙ্গেল স্ট্র্যান্ড কি করে, লাইগেস কি করে, লাইগেস লাই মানে লাগাই, প্রাইমেস মানে প্রাইমার বসাই, আরএনএ পলিমারেজ 1 নম্বর মানে হচ্ছে সে আরএনএ প্রাইমার সরাই। সো এখানে এনজাইমগুলো কোনটা কি কাজ করে সেটা পড়ে ফেলবা, কারণ তোমরা এতক্ষণে বুঝে যাওয়া উচিত তোমরা মেনলি যখন বর্ণনা লিখবা তোমরা আসলে কিন্তু বর্ণনাতে মূলত যে জিনিসটা লিখবা সেটা হচ্ছে কোন এনজাইম কি কাজ করে। ঠিক আছে, সো আজকের ক্লাসের হোমওয়ার্ক থাকবে, এই অধ্যায়ের ক খ মানে এই টপিকটার ক খ তেমন একটা নাই। আজকের ক্লাসের হোমওয়ার্ক থাকবে ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়া বর্ণনা, 4 মার্কের, 10 মিনিটের মধ্যে অবশ্যই লিখবা, প্রয়োজনে বর্ণনা শর্ট করবা। এই ছবিটা হার্ড কপি যারা নিছো, হার্ড কপির মধ্যে নাই, কারণ এই ছবিটা আমি আজকে এঁকে বসাইছি তোমাদের ক্লাসের আগে। সো এই ছবিটা টপার্স ব্লুপ্রিন্ট ওয়েবসাইটে যে ভার্সনটা দেওয়া হবে সেটাতে থাকবে, অথবা পেজেও এটা পোস্ট করা হয়েছে, সেখান থেকেও নিজের ফোনে সেভ করে রাখতে পারো। বাট টপার্স ব্লুপ্রিন্টের আজকে যে ভার্সনটা তুমি ওয়েবসাইটে পাবা সেটাতে হচ্ছে এই ছবিটা থাকবে। এই ছবিটা হচ্ছে মোস্ট ফাইনেস্ট ছবি। আমি একটু এটাও ক্লিয়ার করে দিই, তুমি যদি বই থেকে ছবি আঁকতে যাও যে সমস্যাটা তুমি ফেস করবা, বইতে প্রথমে একটা ছবি ছিল আগের বইগুলাতে, পরে স্যার আসলে চেষ্টা করছেন এই প্রসিডিউরটা, এটা যেহেতু একটা গল্প, এটা যেহেতু একটা ঘটনা, একটা যেহেতু প্রবাহচিত্র ধারাবাহিকতা, তো উনি চেষ্টা করছেন যে এইভাবে ইমাজিনেশন করাতে, যে আরএনএ প্রাইমার বসতেছে, আরএনএ প্রাইমার তৈরি করতেছে, আরএনএ প্রাইমার উঠে যাচ্ছে, ওকাজকি খণ্ড হচ্ছে, ওকাজকি খণ্ডতে লাইগেস বসতেছে, লাইগেস উঠে যাচ্ছে, এই জিনিসটা উনি দেখানোর ট্রাই করছেন। বাট আমরা তো আসলে পরীক্ষার হলে এত ঘটনা দেখাইতে পারবো না, কারণ আমাদের এত টাইম থাকবে না। সো আমাদের যেটা করতে হবে, আমাদের এক চিত্রের মধ্যেই আল্লাহর দুনিয়ার
সকল ডিএনএ আঁকাতে হবে, মানে সকল কিছু আঁকাইতে হবে, সকল এনজাইম দেখাতে হবে। তো এইটাই তোমাদেরকে ব্যবস্থা আমি করে দিয়েছি। এটা আমার নিজের হাতে আঁকা ছবি, সো কোনো কনফিউশন হওয়ার কোনো সুযোগ নাই, কারণ বোর্ডে আঁকলে একরকম হয় ছবি, ওইটা জীবনও পরীক্ষার হলে গিয়ে আঁকানো যায় না। তোমরা বলো আপু বোর্ডে আঁকাই দেন, বোর্ডে চিত্র আঁকাই, সেটা পরীক্ষার হলে গিয়ে তোমরা ট্রাই করে দেখতে পারো। তোমাকে নিজের থেকে কিছু না কিছু ওখানে ইনভেনশন করতে হবে। যেরকম বোর্ডে আমরা রং পেন্সিল দিয়ে আঁকাই ফেলাই, তুমি তো পরীক্ষায় রং পেন্সিল পাবা না। আবার বইতে খেয়াল করবা ছবিগুলো এইভাবে আঁকানো আছে, এই যে এরকম করে এরকম করে। তুমি তো ভাবো এরকম করে আঁকাতে গেলে তোমার টাইম লাগবে না? তোমার এত টাইম আছে? সো একটা দাগ দিয়ে দিয়ে আঁকাবা, খেয়াল করে দেখবা আমি ছবিটা স্কেল দিয়ে আঁকাইছি। তো স্কেল নিয়ে যাওয়া তোর পরীক্ষার হলে নিষেধ না, তো স্কেল নিয়ে গিয়ে সুন্দর করে এটা হচ্ছে এইভাবে আঁকাবা। এখানে সব এনজাইমের ডান সাইডের জায়গা ছিল না, সো সব এনজাইমের নামগুলো, তারপরে কোথায় কোনটা লেখা লাগবে খুবই সুন্দর করে এটা দেওয়া আছে। এক্স্যাক্টলি এই ছবিটা এভাবেই আঁকবা। আর যারা রং বেরঙের পেন্সিল দিয়ে হোমওয়ার্ক লেখো, এটা থেকে বেরোয় এসো, ঠিক আছে? পরীক্ষা দেখো আমার ছবিতে কোনো রং আছে, তারপরেও ছবি কত পারফেক্ট, নিট অ্যান্ড ক্লিন, কোনো বোল্ডনেস আছে, কোনো হচ্ছে কালাকালি আছে, সাদা কালা লাল কালি এগুলো আছে নাই, তারপরেও ছবিটা কতটা পারফেক্ট, ঠিক আছে না? সো তোমরাও অবশ্যই এইভাবেই ছবিটা প্র্যাকটিস করবা। আর বর্ণনাটা লেখাটাই চ্যালেঞ্জিং, ওইটা আগে সুন্দর করে প্রসিডিউর পড়বা, বুঝবা, তারপরে বর্ণনা লিখবা, ঠিক আছে? ডান। নেক্সট ক্লাস, এখানে একটা জিনিস ভুল আসছে, 5 থেকে 7 আসছে, এটা হচ্ছে 8 এবং 9 হবে। নেক্সট ক্লাস শুক্রবার, অর্থাৎ আগামীকাল 10টার সময়, শুক্রবার কিন্তু ক্লাস আছে, এবং শনিবার পর্ব 8 এবং 9-এর উপরে উইকলি এক্সাম থাকবে। এই অধ্যায়ের এটাই লাস্ট উইকলি এক্সাম, যেহেতু নেক্সট উইকে উইকলি এক্সাম না, নেক্সট উইকে ডাইরেক্ট চ্যাপ্টার ফাইনাল এক্সাম হবে। অর্থাৎ নেক্সট উইকের রবি এবং মঙ্গলবারে পর্ব 10 এবং 11 শেষ হয়ে যাবে, অর্থাৎ এই অধ্যায়টাই পুরো শেষ হয়ে যাবে। এবং শনিবার 1 আগস্ট ফাইনাল চ্যাপ্টার ফাইনাল এক্সাম থাকবে, এবং চ্যাপ্টার ফাইনাল এক্সামের সেরা 3 জন উইনার কিন্তু টপার্স ব্লুপ্রিন্ট বই আসা মাত্রই ফ্রিতে ওদের বাসায় বই পৌঁছায় যাবে। সো উইকলি এক্সাম অবশ্যই ভালো করে দিতে হবে, কারণ উইকলি এক্সামের মার্ক হচ্ছে পেপার ফাইনাল এক্সামেও অ্যাড হবে, ঠিক আছে? সো যারা উইকলি এক্সামে ভালো করবা তারা কিন্তু পরবর্তীতে ভালো করার সুযোগ থাকবে, তাদের মানে আরও দারুণ দারুণ গিফট পাওয়ার সুযোগ থাকবে। বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। আমার মনে হয় যে কোনো সমস্যা নাই। এই টপিকটা ফর দ্য ফার্স্ট টাইম তোমরা পড়তেছো, একবারে এক্সপেকটেশন নিবা না যে দুনিয়া সব বুঝে যাবা। এই টপিকটার জন্য পার্টিকুলারলি আমি সাজেস্ট করব তোমরা বই না পড়ে টপার্স ব্লুপ্রিন্ট পড়তে পারো, কারণ টপার্স ব্লুপ্রিন্টে সব কথাই লেখা আছে, কোনোটাই বাদ যায়নি। বরং ক্লাস দেখার পরে, টপার্স ব্লুপ্রিন্ট আত্মস্থ করার পরে তোমরা বই পড়ে দেখতে পারো যে কোনো কিছু বাদ গিয়েছে কিনা, কোনো কিছু আসলে বাদ যায় নাই, ঠিক আছে? যেহেতু এই টপিকটা কঠিন, যে কোনো কঠিন টপিকের ক্ষেত্রে তোমরা বই না পড়ে টপার্স ব্লুপ্রিন্টটা আগে পড়তে পারো, ঠিক আছে? সো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল রাত 10টার ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।